তাহলে তাকে বলা হয় সেলুলার ইটিং প্রসেস। সেটাকেই বলা হয় ফ্যাগোসাইটোসিস। ওকে, এটা হচ্ছে এক। আপু এই সেলের ভিতরে এটা হচ্ছে সলিড জিনিস ঢুকলো, এখন কিছু জিনিস ঢুকবে লিকুইড। লিকুইড জিনিস আমরা ড্রিঙ্ক করি, এই যে এতক্ষণ ধরে দেখবেন আমি খাচ্ছি, সব কি লিকুইড জিনিস, ড্রিঙ্ক করতেছি। তাহলে এটাকে বলা হয় সেলুলার ড্রিঙ্কিং প্রসেস। এইটারই আরেকটা নাম হচ্ছে আপু পিনোসাইটোসিস। এখন দেখেন লিকুইড, সেলুলার ড্রিঙ্কিং প্রসেস, পিনোসাইটোসিস। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের জেনেসিসের শীট যদি শুধু কিনে নিয়ে যায়, সেই মানুষটা পড়তে গেলে তার বিরক্ত লাগবে না বলেন? কারণ অর্ধেক জিনিস তো সে বুঝবে না। তাহলে ক্লাস না করে শুধু শীট পড়তে পারবে কেউ, বলেন তো? রিমা আপু? পড়তে পারলে সুপার হিউম্যান। হ্যাঁ সুপার, এই যে একদম আমার মনের কথাটা বলছেন। আমাকে আমার যখন কিছু কিছু, যাই হোক আমাদের মিটিং এ যখন বলে যে শীট, অনেক তো শীট সেল হচ্ছে, অনেকে শীট, আমি শীট নিতে পারবে, কিন্তু একটা মেইন বই ধরে ধরে পড়ার প্যাটার্নটা ওকে আগে জানতে হবে, যে আমাকে কোনখানে কি লাগবে। দেখেন আজকে আপনার কোন লাইনটা লাগছে, কোন লাইনটাতে আপনাকে যে ফ্যাগোসাইটোসিস এতদিন পড়েছেন, অ্যামিবা যেমন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কাজ করতো, কিন্তু এখানে আপনি পড়েছেন সেলুলার সলিড প্রসেস, সেলুলার ইটিং প্রসেস, এবং এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, এটা মানে সেলুলার ভিতরে কোনো কিছু ঢুকছে। আরেকটা হচ্ছে লিকুইড প্রক্রিয়া, যেটাকে সেলুলার ড্রিঙ্কিং প্রসেস বলে, এটাকে পিনোসাইটোসিস বলে। এই যে আপনারা পড়েন IgG1, যে আপনার হচ্ছে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে ঢুকে, এটা কোন প্রক্রিয়ায় ঢুকে জানেন? পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস প্রক্রিয়া। এতদিন পিনোসাইটোসিস কি এটা হয়তো আপনাদের একটু মানে হয়তো সবকিছু বুঝতে পারেননি। তাহলে এখন বুঝলেন যে লিকুইড জিনিস ঢুকছে, এটা ড্রিঙ্কিং প্রসেস, এটা পিনোসাইটোসিস প্রক্রিয়ায় ঢুকে। এই যে IgG, এটা কি ব্লাডের মাধ্যমে যায় না? তাহলে লিকুইডের মাধ্যমে গেছে কিনা বলেন? জি আপু। বলেন, গেছে। ওকে, এরপরে দেখেন আপনার আর এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সলিড প্রসেস, এটা এটা হচ্ছে কি, যে দেখেন আপনার একটা মাইক্রো অর্গানিজম ঢুকছে, ব্যাকটেরিয়া ঢুকছে, এই ব্যাকটেরিয়াকে যে ইনগালফ করছে সলিড জিনিসকে, এটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আরেকটা আছে আপু রিসিপ্টর মেডিয়েটেড, আরেকটা হচ্ছে রিসিপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস মানে কি আপু? আপনি দেখবেন হঠাৎ করে মেয়েদের ভিতরে ট্রেন্ড ঢুকেছে যে আমি একটু শুকাবো, শুকানোর জন্য সে সুন্দর করে সব ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে, সে কিটো ডায়েটে গেছে, সুন্দরে 15 দিনের মধ্যে 10 কেজি ওজন কমায়, সে চিকনি চামেলি হয়ে গিয়ে খুব খুশি। খুশি হয়ে সে কাচ্চি ভাইয়ে গিয়ে কাচ্চি বিরিয়ানি খেলো, পিৎজা হাটে গেলে পিৎজা খেলো, সুন্দরে 3 দিনে দেখতেছে আবার ক্যাচ আপ গ্রোথ হয়েছে 5 কেজি। দ্যাট মিনস আমি বুঝাতে চাচ্ছি, আমাদের যে ফ্যাট সেল আছে, ওই ফ্যাট সেলটা হচ্ছে আপনার রিসিপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস। অর্থাৎ ফ্যাট সেলের রিসিপ্টরটা এত দুষ্টু একটা রিসিপ্টর, যে রিসিপ্টরটা চুপ করে বসে থাকে। আপনি চাইলে তারে খায়া কম না খাওয়া কমায় দিতে পারেন, আপনি না চাইলে তাকে খাওয়ায়, আপনি যখন বেশি বেশি খাবেন তখন সে বেশি বেশি ফুলে ফেপে আপনাকে মোটা করে ফেলবে। দ্যাটস ওয়াই র্যাপিডলি ক্যাচ আপ গ্রোথ অথবা র্যাপিডলি ওয়েট লস এটা খুব খারাপ জিনিস। ঠিক আছে, কারণ রিসিপ্টরটা এখানে খুব দ্রুত উল্টাপাল্টা কাজ করে, একসময় তো অ্যাবনর্মাল কাজ হয়, তখন দেখা যায় আরো ওয়েট গেইন হয়। তাহলে রিসিপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস যদি আমি বলি যে আপটেক দ্য কোলেস্টেরল অফ সেল, এটাই হচ্ছে রিসিপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। এই সবগুলাকে একসাথে বলা হয় ভেসিকুলার ট্রান্সপোর্ট। মানে ভেসিকুলার ট্রান্সপোর্ট, ভেসিকলের ভিতরে ট্রান্সপোর্ট হচ্ছে। ভেসিকুলার ট্রান্সপোর্ট কয় প্রকার? এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস। এক্সোসাইটোসিস মানে আমি নিউরোট্রান্সমিটার বলে ফেলেছি, আর এন্ডোসাইটোসিস মানে আমি বলেছি যে ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। এখন শুনেন, কখনো যদি এমআরসিতে প্রশ্ন আসে যে IgG, এটা তো ম্যাটার্নাল ব্লাড দিয়ে আপনার বাচ্চার শরীরে যাবে, এটা কোন পাথওয়ে দিয়ে যাবে? ওইখানে পিনোসাইটোসিস কথাটা নাই, ওখানে এন্ডোসাইটোসিস কথাটা আছে। ট্রু হবে না ফলস হবে? ট্রু। আচ্ছা, ওখানে এন্ডোসাইটোসিসও নাই, এক্সোসাইটোসিস কথাটা আছে। ট্রু হবে না ফলস হবে? ট্রু। গুড। কেন? কারণ এটা ভেসিকুলার ট্রান্সপোর্টের একটা অংশ।
মেইন কথা বলেছে যে এই যে IgG1 এরা ভেসিকুলার ট্রান্সপোর্টের দিয়ে যাচ্ছে, তার মানে 90 to 95% পিনোসাইটোসিসের মাধ্যমে যায়, অনলি 5 to 8 আপনার হচ্ছে 3 to 5% এক্সোসাইটোসিসের মাধ্যমে যায়। এবং এই এক্সোসাইটোসিসের মাধ্যমে গেল, তাহলে পুরাটাই হচ্ছে ভেসিকুলার ট্রান্সপোর্ট। আপনারা অবাক হবেন, এই জিনিসটা আমি FCPS পার্ট 1 এর হিস্টোলজিতে পড়াই। হ্যাঁ, তো পড়াই দেখে এইভাবে আমি ওদেরকে যখন পড়ায়া দিলাম, এর আগে জীবনে কোনোদিন এই কোশ্চেনটা আসে নাই। BCPS এ গত 1 না 2টা সেশন আগে এই কোশ্চেনটা আসছে, এবং অবাক হবেন ওখানে পিনোসাইটোসিসও লেখা ছিল না, ভেসিকুলার ট্রান্সপোর্টও লেখা ছিল না। ওখানে লেখা ছিল হচ্ছে রিসেপ্টর মেডিয়েটেড, লেখা ছিল ডিফিউশন, লেখা ছিল আপনার হচ্ছে কি অসমোসিস, লেখা ছিল এক্সোসাইটোসিস। এবং SBA তে কোশ্চেনটা আসছে, আপনারা আমাদের SBA পারলেও কোশ্চেনটা পাবেন যদি FCPS এর পরে জি থাকে। আপু, এটা আমার আগের বারে কোশ্চেন আসছিল, সলভ করতে পেরেছিলাম। পেয়েছেন, দেখছেন? হ্যাঁ। এটা আপু, এবং ওইবারই এটা প্রথমেই কোশ্চেনটা হ্যাঁ, আসছে, এটার জানেন? এটার ব্যাখ্যা অবশ্য ভেসিকুলার ট্রান্সপোর্টার দিয়ে পড়া হয় নাই, এটা এভাবে পড়া হয়েছিল যে হুম মা হুম থেকে বাচ্চাতে, এবং হুম হুম এবং মানে প্রথমে হচ্ছে মা থেকে মনে করেন যে প্লাসেন্টাতে গেল, এই যে হুম প্লাসেন্টা যাচ্ছে থ্রু এন্ডোসাইটোসিস, দেন হুম মার হুম কাছ থেকে যখন বাচ্চার কাছে যাবে মানে বাহিরে চলে যাচ্ছে, মার হুম মার থেকে বাহিরে, তখন হুম। এক্সোসাইটোসিস। আমরা আচ্ছা এই আচ্ছা, প্রসিডিউরে পড়ছি, বাট করছেন। এটা ভেসিকুলার ট্রান্সপোর্টার, এটা একটা নতুন টার্ম। এটাই যে নতুন জানলেন, তো জি। দেখছেন পড়ার কোনো শেষ নেই, এই সবকিছু হচ্ছে ভেসিকুলার ট্রান্সপোর্টের অংশ। ঠিক আছে, তাহলে আমরা আজকে আরেকটা সুন্দর জিনিস শিখলাম। ঠিক আছে, এবার চলে আসেন, তাহলে এন্ডোসাইটোসিস, এই যে আমাদের ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন ফ্রম জিআইটি ভায়া, তাহলে এই যে আরেকটা জিনিস পেলাম যে ক্যালসিয়ামটা যে জিআইটি তে আপনার এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের হচ্ছে কি হয়, কি হয় আপনার অ্যাবজর্পশন। একটা আরেকটা সুন্দর জিনিস পাইছি না আপু? তাহলে আমি এখন এন্ডোসাইটোসিস মানে কি, এন্ডোসাইটোসিস এর হয় পিনোসাইটোসিস বা ফ্যাগোসাইটোসিস, তো হবেই না, ফ্যাগোসাইটোসিস তো সব সলিড জিনিস, ব্যাকটেরিয়া, এটা আয়ন চ্যানেল। তাহলে লিকুইড ক্যালসিয়াম কি ব্লাডের মাধ্যমে যায় না, জি। তাহলে ওয়ান কাইন্ড অফ সে লিকুইড পিনোসাইটোসিস এর মাধ্যমে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে এইভাবে করে পড়াচ্ছি যাতে আপনারা পরীক্ষার হলে বেসিক খাতায়ও অ্যান্সার করতে পারেন। অনেক সময় ক্যালসিয়াম দিয়ে দিবে, আপনি যদি এন্ডোসাইটোসিস না পারেন, ওখানে এন্ডোসাইটোসিস থাকবে না, থাকবে পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস থাকবে না, থাকবে হচ্ছে ভেসিকুলার ট্রান্সপোর্ট। কিন্তু ভেসিকুলার ট্রান্সপোর্ট যদি না বুঝেন তাহলে কেমনে হবে? তাহলে এন্ডোসাইট দেখেন আরেকটা, তাহলে আমি আমি আপনাদেরকে ভেসিকুলার ট্রান্সপোর্ট পড়িয়েছি, সেটার সাথে রিমা আপুর কথাটাকেও সুন্দর করে অ্যাড করে নেন, যে উনারা এটা এটা আপনারা ফিজিওলজির বেসিকে পড়েছেন, এটাও আমি বুঝেছি। সেটা হচ্ছে যে মায়ের থেকে বাচ্চাতে যাচ্ছে এই যে এন্ডো, আবার আপনার কি ওই যে প্লাসেন্টা থেকে আবার কোথায় ঢুকতেছে, মায়ের থেকে যে বের হয়ে যাচ্ছে, তাই না? মায়ের থেকে যে বের হয়ে যাচ্ছে হুম। আবার ঢুকতেছে, তাহলে বের হয়ে যাচ্ছে, এই জন্য এটা এক্সো। ঠিক আছে, এই জন্যই আপনার অ্যান্সারটা ওকে। তারপরে চলেন আপুরা, এবার আমরা ফসফেটের ফাংশন পড়বো। আমরা পড়বো যে ইম্পর্টেন্ট ইন্টারসেলুলার মেটাবলিজম, কারণ কি এখানে এটিপি সিনথেস থাকে, এবং এই ফসফেটটা ফসফোরাইলেশনে হেল্প করে। ম্যাক্সিমাম জিনিসই ফসফোরাইলেশন অফ এনজাইম না হলে আমাদের বডিতে সব ধরনের মেটাবলিক পাথওয়ে গুলো অ্যাক্টিভ হয় না, এবং ফর্মস ফসফোলিপিড ইন মেমব্রেন। কত ইম্পর্টেন্ট আপুরা, আপনারা যে লিপিড বাইলেয়ার পড়েন, এই যে আমাদের একটা আপনার হচ্ছে উপরে হেড নিচে টেল, এই যে আবার হচ্ছে এই যে আরেকটা লিপিড বাইলেয়ার, এটা হচ্ছে আপনার হচ্ছে হেড, এটা হচ্ছে টেল। এই জায়গাগুলো কি থাকে, ফসফোলিপিড থাকে। কি থাকে আপুরা? ফসফোলিপিড থাকে। তাহলে দেখেন ফসফেটটা বডিতে কতটুকু জরুরি। ঠিক আছে, এবার আসেন যে এই যে ক্যালসিয়াম রেগুলেটরি হরমোন, এখন ক্যালসিয়ামকে মডুলেশন কারা করে, রেগুলেশন কারা করে, ইম্পর্টেন্ট কিন্তু মডুলেশন রেগুলেশন। রেগুলেটরি হরমোনে চলে আসেন, বাচ্চা কাল থেকে পড়ে আসছেন, বলেন তো প্যারাথাইরয়েডের একটু আগে কত মিনিট পড়ে আসছেন? 4 মিনিট। তাহলে প্যারাথাইরয়েড একটা পেপটাইড হরমোন, দেখেন তো কয়টা, 84 অ্যামাইনো অ্যাসিড। এবং এটা এই যে এইটা হচ্ছে লাগবে আপনার, সেটা হচ্ছে জি প্রোটিন কাপল, জি প্রোটিন রিসেপ্টরের মাধ্যমে এটা এসবিএ, মানে এটা হচ্ছে আপনার আর কি রিকলস, আমরা তো আসলে রিকলসই বলি এমআরসিওজির ক্ষেত্রে, এসবিএ বলি না, রিকলস বলি। সিক্রেটেড বাই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আমরা হাফ লাইফ 4 মিনিটস পড়েছি। স্টোর সাপ্লাইস লাস্ট ফর কি 90 মিনিটস। এবং দেখেন সে ক্যালসিয়ামকে বাড়াবে, ফসফেটকে কমাবে, সে ক্যালসিটোনিনকে অ্যান্টাগনিস্ট করবে, কারণ কি ক্যালসিটোনিনের কাজ হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেটকে কমায়, সো সে অ্যান্টাগনিস্ট করে সুন্দর করে ক্যালসিয়ামটাকে বাড়িয়ে দিবে। ডাজন্ট ক্রস দ্য প্লাসেন্টা, এটা আপনাদের একটু জানতে হবে আপুরা, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কখন মানে প্যারাথর্মোন কখনো হচ্ছে প্লাসেন্টা ক্রস করতে পারে না, এবং 3টা বডি কম্পোনেন্টের উপরে কাজ করে। এই 3টা জিনিস জানতে হবে। বডি কম্পোনেন্ট 3টার নাম বলেন আপু, নাম বলেন, কোনটার কোনটার উপরে কাজ করে বলেন। যে আপু একটু আগে যেটা পড়লাম, বোনসের এই উপর যে কাজ করবে, তারপর হচ্ছে আমাদের বোনস, কিডনি, ইন্টেস্টাইনের উপর কাজ করবে, আর কিডনির উপর কাজ ইন্টেস্টাইন। করবে। ঠিক আছে, এই যে ঠিক আছে, এই 3টা যাতে কোনোভাবে না ভুলি। প্যারাথাইরয়েড রিসেপ্টর থেকে
কোনো দরকার নাই, কখনো প্যারাথাইরয়েড রিসেপ্টর পড়েন নাই, কিন্তু প্যারাথাইরয়েড রিসেপ্টর প্রোটিনটা শুধু মনে রাখবেন যে প্যারাথাইরয়েড যেভাবে কাজ করে সেই রিসেপ্টর প্রোটিনটাও সেভাবে কাজ করবে, ভালো করে মনে রাখবেন। কিন্তু এই ক্ষেত্রে যেটা করবে দেখেন, সে তো টিস্যুতে থাকে, ক্যান্সার সেলে থাকে, আমি বুঝলাম, এবং সে প্যারাথাইরয়েডের মতো সিমিলার, কিন্তু ডাজন্ট ইনক্রিজ ভিটামিন ডি লেভেল। তার মানে কি প্যারাথাইরয়েড আসলে কি আপনার ইনডিরেক্টলি কি ভিটামিন ডি লেভেল বাড়িয়েছিল নাকি কমিয়েছিল বলেন? বাড়িয়েছিল। বাড়িয়েছিল, দেখেছেন? কিন্তু রিসেপ্টরটা সেটাকে বাড়াবে না, এই একটা কথা আপনার জানার মধ্যে, বাকিগুলো পরীক্ষা আসার মতন। এরপর দেখেন আবারও দেখাচ্ছি আমি, বোনসের মধ্যে দেখেন, বোনসের ক্যালসিয়ামটা কি হয়, ব্লাডের মধ্যে চলে আসে। কিডনি দেখেন তো কি করে, আপুরা ভালো করে খেয়াল করেন, ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম ডিসিটি, তাহলে ডিসিটি থেকে অ্যাবজর্পশনটাকে বাড়ায়। ডিক্রিজ ফসফেট রিঅ্যাবজর্পশন ফ্রম টিসিটি, ভালো করে দেখেন কি পড়তেছেন, পড়তেছেন ক্যালসিয়াম রেগুলেটরি হরমোন, এখন এই যে রেগুলেশন করছে। এবং একটু আগে কিন্তু আমি এটাও বলিয়েছি, বলেন তো যদি ফসফেট রিঅ্যাবজর্পশন কমায় দেয় পিসিটি থেকে, তখন কি হবে বলেন তখন দেখি। বেশি তখন বেশি বেশি ফসফেট বের হয়ে যাবে, তখন বাইরের জিনিসটা গুড, থাকতে পারবে না। হ্যাঁ। এবং ইনক্রিজ দেখেন ভিটামিন ডি প্রোডাকশন ভায়া ইনক্রিজিং 1 আলফা হাইড্রোক্সিলেজ, হ্যাঁ আমি জানি। প্রমোট ক্যালসিট্রায়ল ভিটামিন ডি3 প্রোডাকশন, তখন এটা কি করবে, বেশি বেশি করে ক্যালসিট্রায়ল তৈরি করবে। ইন্টেস্টাইনে কি করবে, ইনক্রিজ ক্যালসিয়াম এন্ড ফসফেট অ্যাবজর্পশন। এই একটা লাইন জানলেই যথেষ্ট, ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাবজর্পশন, ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাবজর্পশন। ঠিক আছে, চলে আসেন ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনের তো বাবা আমি একটাই পড়ছি যে ক্যালসিটোনিন হচ্ছে দুইটাকেই কমাবে, তাহলে বলেন তো বডিতে যখন দুইটাই কমে যাবে তখন বেশি বেশি ক্যালসিটোনিন সিক্রেট হবে না? দেখেন, সিক্রেট ইজ রেসপন্স টু হাই লেভেল অফ ফসফেট এন্ড হচ্ছে ক্যালসিয়াম। যখন ক্যালসিয়াম এবং ফসফেট দুইটাই বডিতে এত বেশি বেড়ে গেছে আমার, এখন এগুলাকে কমাতে হবে, তখন কি সিক্রেট হবে, এই যে বেড়ে যাওয়ার পরে ক্যালসিটোনিন সিক্রেট হয়ে, ক্যালসিটোনিন। হ্যাঁ ক্যালসিটোনিন সিক্রেট হয়ে সেটাকে কমিয়েছে। তাহলে এই লাইনটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এবং এই ক্যালসিটোনিন আসে, দেখেন তো ক্যালসিটোনিন আসে সি সেল অর প্যারাফলিকুলার সেল ইন দা থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, আপনাদের মনে রাখবেন এই হচ্ছে একটা থাইরয়েড সেল, এই হচ্ছে একটা থাইরয়েড সেল, এই হচ্ছে একটা থাইরয়েড সেল। এই যে প্যারা খেয়ে এটা হচ্ছে প্যারাথাইরয়েড সেল ছোট, এই প্যারাথাইরয়েড সেলের মধ্যে হচ্ছে সি সেল থাকে, এই সি সেলকে বলা হয় প্যারাফলিকুলার সেল, প্যারাফলিকুলার সেল। এটা থেকে ক্যালসিটোনিন সিক্রেট হয়। আর বলেন তো এগুলাতে কি থাকে, থাইরয়েড টি3 ফলিকুলার সেল থাকবে, এখান থেকে আর টি থ্রি টি টি4। ফোর আসবে। হ্যাঁ, আর প্যারাথাইরয়েডের থেকে প্যারাথাইরয়েডে কি কি প্যারাথাইরয়েডে কি সেল থাকে, চিফ সেল। চিপ সেল। হুম, চিফ সেল থাকে, সেখান থেকে কি আসবে, প্যারাথ হরমোন আসবে। পরীক্ষার হলে এগুলাও আপনারা গ্যাঞ্জাম লাগায় ফেলেন এখান কিন্তু থেকে দুইটা রিকল দেখলাম, চিপ সেল একটা, আর এখান থেকে হচ্ছে এই যে সি সেল অফ থাইরয়েড। হ্যাঁ এটাই তো বলতেছি যে এই যে হ্যাঁ। সব আপনার এগুলা কোশ্চেন আসতেছে। আপু আমি কেন আপনাদেরকে, আমি বিশ্বাস করবেন না, আমাকে কিন্তু কখনো কেউ এভাবে করে একদম এই লাইনে এলেন, আমি যখন মানে টোটালি, আমি তো এমআরসিওজি, যখন এমআরসিওজি নিয়ে বাংলাদেশের মধ্যে আমি ঘাটাঘাটি শুরু করেছি, তখন বাংলাদেশের মানুষ এমআরসিওজি, সেই 16-17 কথা বলছি, যখন আমি ইন্টার্ন করে বের হয়েছি, বাংলাদেশে একদমই কেউ তো আমার এমআরসিওজি তখন দিত না। তো আমি যখন আস্তে আস্তে সব বই খাতা নিয়ে করলাম, তখন এই জিনিসগুলো নিয়ে আমি দেখলাম যে না, রিকলস ঘাটার পর আমি দেখতেছি এই বইগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন কমন পড়ে, তার মানে ওরা ইউকে তে এই বইগুলো ফলো করে। আপনি দেখেন আপু, অক্সফোর্ড ডিভিশন, এসেনশিয়াল ডিভিশনের লাইনে লাইনে আপনি রিকলস পাচ্ছেন, পাচ্ছেন না বলেন? আপনি তো প্রমাণ যে এই যে এগুলো হচ্ছে মেইন বইয়ে জি। একদম লাইনে লাইনে রিকলস আসতেছে। এই যে তাহলে এটা হচ্ছে আপনার রিকলস, আর এই যে চিফ সেলটাতে এর আগেই দাগায় দিছি রিকলস। ঠিক আছে, শেষ। এবার আসেন, ডিক্রিজ এ সার্কুলেটিং ক্যালসিয়াম একটা লেভেল। কথা বলার ছিল, এটা রিলেটেড না, বাট হচ্ছে একটা মানে অনেকগুলো গ্রুপ থেকে, আমি অনেক গ্রুপে অ্যান্সার করি, তো সেই হিসাবে বিভিন্ন গ্রুপ থেকে আমাকে মেসেজ করে। তো এখানকার মধ্যে দু একজনকে আমি জাস্ট রিপ্লাই করছি, তারা আমাকে বলতে যে আমি কোনো কোর্সে আছি কিনা। তো আমাকে বই জিজ্ঞেস করলো, তো আমি আমাদের শীটের কথা এবং আচ্ছা আমি বইয়ের কথা বললাম। তো তারা তখন বলছিল যে এসেনশিয়াল এবং অক্সফোর্ড যেটা, এটা অনেক আগের এডিশন, আরসিওজি অলওয়েজ ইজ আপডেটেড, এন্ড এখানে হচ্ছে অনেক নতুন ইনফরমেশন থাকে, তো এগুলোর কথা বলছে। তখন আমি সুন্দর করে বললাম আচ্ছা নো প্রবলেম, ওটা মনে কোনো পাকিস্তানি ছিল কোনো একটা গ্রুপ। তো উনি আমাদের কথা বলছেন, তখন আমি বলছিলাম আচ্ছা আই এম অলরেডি ইন এফসিপিএস হোল্ডার ইন বাংলাদেশ, এন্ড হচ্ছে দেয়ার ইজ 70% সিমিলারিটি আছে এই দুই চ্যাপ্টারে। এন্ড হচ্ছে আমি যেখান থেকে পাশ করেছি, মানে জেনেসিসের কথা বলতেছিলাম, তারা অলরেডি আপডেটেড এবং হচ্ছে আরসিওজি রেকমেন্ডেড। তো উনি হচ্ছে পরে ঘুরাই পেঁচাই বললো যে ইউ আর এক্সিলেন্ট, তো হচ্ছে আমার কথা বলছিল, তো আপনার শুধু আমার গাইডলাইন লাগবে। তো আমি এখন আসলে জানতে চাচ্ছি যে আসলে কি এরকম, যেটা অনেক পুরাতন বই, অনেক কিছু আপডেটেড কিছু থাকে? এবার আমার কথা শুনেন, এবার আমার কথা শুনেন, জি। বাংলাদেশের কত স্টুডেন্টদেরকে যে আপনারা যে আমাদের বিভিন্ন গ্রুপে ইন্টারেস্ট লেখেন না, হুম। লেখেন কিনা?
হুম। ওরা বিভিন্ন জন এই গ্রুপগুলো থেকে আপনাদের নামগুলো নেয়, এবং আপনি অবাক হবেন আমাকে মেড এক্সপার্ট থেকে রিকোয়েস্ট করছে আমি ওদের ক্লাস নেওয়ার জন্য। আমি বলছি নো, আমি অলরেডি এঙ্গেজড ইন মাই কান্ট্রির একটা আমি একাডেমিতে আছি। সেকেন্ড হচ্ছে ওরা আমাকে বলছে যে আমি যখন ইউনিভার্সিটি পার্ট 1 পাস করে ফেলেছি, তো ওরা হুম। যখন দেখেছে আমি বিভিন্ন গ্রুপে কমেন্টস করছি, ওরা তখন আমাকে ট্যাগ করে মানে ইয়ে করেছে, মানে ট্যাগ করেছে। হুম। করার পরে ওরা আমাকে মেসেজ করেছে যে আপনাকে আমি ইমার্সিটি পার্ট 1 এর পুরা 100% এনসিউরিটি দিব, আপনাকে আমি কম টাকায় ভর্তি করাবো, আপনি আমার কাছে গাইডলাইন নেন। তা আমি খুব সুন্দর একটা হাসির চিহ্ন দিয়েছি এবং বলেছি আই এম অলরেডি পাস্ট ইমার্সিটি পার্ট 1। বুঝতে পেরেছেন? মানে হুম। এত মজা লাগে। আপনি এই জিনিসটা শেয়ার করেছেন, খুব ভালো হয়েছে। হ্যাঁ। আমাদের এখানে যারা স্টুডেন্ট আছেন, বি কেয়ারফুল। এমআরসিজি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 জন্য আমি আপনাদেরকে আজকে বলছি, জাস্ট কিপ ইন মাইন্ড, এমআরসিজি পার্ট 1 এর জন্য ইন্টারন্যাশনাল ডিগ্রি নো নিড, নো নিড, নো নিড। এমআরসিজি পার্ট 2 এবং পার্ট 3 এর ক্ষেত্রে আমি এবার বললাম 70% ক্ষেত্রে 70 to 80% আপনার জেনেসিস এর কোচিং দিয়ে হয়ে যাবে। হয়তো আপনি একটা এক্সাম ব্যাচ আপনি ইন্টারন্যাশনাল করতে পারেন। আর পার্ট 3 তে আমরা সুন নিয়ে আসতেছি, বাট উইদিন 6 মান্থস জেনেসিস আউটলেয়ার এমআরসিজি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নেমে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না, যেখানে 1.5 লাখ টাকায় আপনার পার্ট 3 করতে হয়, সেখানে জেনেসিস আপনি অনেক অল্প টাকায় আপনি সেম মেন্টর, তারাই সব ইন্টারন্যাশনাল ভালো ভালো জায়গাগুলো থেকে আপনার হচ্ছে পাশ করে আপনাকে ইনস্ট্রাক্ট করছে, জাস্ট সদগায় জারিয়ার জন্য। সো আপু এগুলো রিমাপু আমাকে দেখেন, আমাকে দেখেন, হুম। আমি গত এতগুলো বছর যাবত আমাদের যতগুলো স্টুডেন্ট ওরা শুধু জেনেসিস করেছে, ওরা পাস করছে না, জি আপু। 90% 82% মার্কস পাচ্ছে। আপনার কি দরকার আপনার হচ্ছে 100-এ 100 পাওয়া? আমার আপনি কোনো দরকার নেই। এখানে আরেকটা ইনফরমেশন, আপনি যে কোচিং সেন্টারের কথা বললেন মেড এক্সপার্ট, আমি সবাইকেই বলবো অবশ্যই সেই গ্রুপটাতে জয়েন হওয়া। তারা খুবই অ্যাক্টিভ, তারা হচ্ছে হুম এত হুম কোশ্চেন দেয়, হুম মানে হুম ইভেন হুম ব্যাখ্যা এবং প্রত্যেকটা কোশ্চেনের এত সুন্দর করে এক্সপ্লেনেশন এত দেয়। বড় বড় করে এক একটা হ্যাঁ। আপনার হচ্ছে ইয়ে দেয়। এই যে আমি হ্যাঁ, এই জন্য প্রত্যেক দিন শুনেন, 10টা 8টা থেকে হ্যাঁ 10টা করে কোশ্চেন দেয়, খুবই কোশ্চেন দিচ্ছে। ইম্পর্টেন্ট হুম, এবং হচ্ছে খুবই ইনফরমেটিভ। সবাই যোগ হয়ে যাবেন, আমি এটা হ্যাঁ রেকমেন্ড আপু করি, একটু খুবই ভালো। গ্রুপের লিংকটা দিন তো আচ্ছা আমাদেরকে। ঠিক আছে রিমা আপু আপু দিয়ে আমি দিবেন। লিঙ্ক ওভাবে দিতে পারবো না, কারণ হচ্ছে এটা অনেক আগে একটা গ্রুপের মধ্যে, মানে আপনি মেড এক্সপার্টের আচ্ছা আপনি গ্রুপ খুঁজে নিবেন, ওখানে ওদের হচ্ছে কোশ্চেন সলভের একটা আলাদা ব্যাচ দেওয়া আছে, যেটা আমি রিমাপু হচ্ছে আমি আমার দিতে কথা পারবো না। শুনেন, রিমাপু আমার কথা শুনেন, জি আমি আপু। তো আমি টাইম পাচ্ছি না দেখে বলতে পারছি না। আপনি যেটা করবেন শুনেন, ওদের গ্রুপগুলার স্ক্রিনশট নেওয়া যায় না, ওদের জি গ্রুপগুলার আপু, স্ক্রিনশট না। অনেক সমস্যা ওরা ওখানে হচ্ছে গ্রুপে। হ্যাঁ, ওরা গ্রুপগুলার হচ্ছে ওরা সব আপনার হচ্ছে একদম ওরা স্ট্রিক্ট করে রাখে। সো আপনার কাজ হচ্ছে যদি 2টা ডিভাইস থাকে, একটা ডিভাইসে ওই গ্রুপটার ছবি তুলে আমাদের গ্রুপে দিয়ে দিবেন, ওরা ওটাকে সার্চ দিয়ে অ্যাড হতে পারলে ইনশাল্লাহ অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট কথা। সেকেন্ড জি কথা আপু। হচ্ছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে কন্টিনিউয়াস শুধু সার্চ করতে থাকবেন এমআরসিজি পার্ট 1, এমআরসিজি পার্ট 1, দেখবেন বিভিন্ন গ্রুপ আসবে, জি আপু। এটাতে অ্যাড হয়ে যাবে। আর মেড এক্সপার্টে তো আমি বললাম ওখানে আমাকে এত অ্যাক্টিভ দেখে ওরা আমাকে মেন্টর হিসাবেই ওরা আমাকে অফার করে ফেলছে, তাহলে চিন্তা করেন। যে এই জন্য বললাম যত কোশ্চেন আপনারা হচ্ছে, এই যে আমি যা যা বলি দেখেন মিলে কিনা, কারণ এই যে এগুলো পেয়েছেন না, যে এই যে এখন যা বলছি এগুলো আপনি মেড এক্সপার্টে যখন সলভ করতে যাবেন আস্তে আস্তে আমার অন্যান্য টপিক গুলো দেখবেন যে মিলে যাবে। এবং কিছু কিছু দেখবেন, আমি কিন্তু বারবার বলছি আমাদের দেশের রিকলস বইয়ে সবকিছু নাই, যখন আপনি সোর্স গুলা একদম সবকিছু সলভ করবেন তখন আস্তে আস্তে আপনি সব কোশ্চেনের অ্যান্সার বুঝে যেতে পারবেন। ঠিক আছে। ঠিক আর আছে, ঠিক আপু আছে। আমি আই এম সো মাচ ব্লেসড দ্যাট আই এম হ্যাভিং দ্য রিমা মহন্ত আপু, বিকজ আমার প্রত্যেকটা ব্যাচে এরকম একজন থাকে। এর আগের ব্যাচে ছিল একজন রেশমা আপু, এর আগের ব্যাচে নাজিয়া আপু নিজেই ছিল আপনাদের মেন্টর, যে এই রেশমা মানে আপনাদের মতো একজন একদম অ্যাক্টিভ থাকে, সে সবাইকে সব ইনফরমেশন দেয়। সো আমি খুবই ব্লেসড আপুকে পেয়ে, এবং আপু সবার এই যে সোয়াব নিচ্ছে, সবাইকে যা বলছেন আমরা হেল্প করব, আপনি হেল্প করবেন, সবাই মিলে ঝিলে আপনারা পড়াশোনা করবেন। জি ঠিক আপু, আছে। অবশ্যই পড়াশোনা তো এমনই, আর এই ডিগ্রি হ্যাঁ তো আমি একা পাইলে আমি একা খুশি না, সবাই পাইলে হ্যাঁ আমরা বেশি হ্যাঁ, খুশি হব। আমি এরকম আর পজিটিভ মানুষগুলোকে খুব পছন্দ করি আপু, কারণ এখন আমি বুকিং হবে কি হবে না জানি না, যারা বুকিং পর্যন্ত পারবেন তাদের জন্য দোয়া, আমরা যদি পারি তাহলে তো খুবই ভালো। হ্যাঁ সবাই হ্যাঁ মিলে দেখা যাবে, সবাই মিলে সেলিব্রেশনে যাব, না এটাই পুরো, আমাদের হ্যাঁ ইচ্ছা। অবশ্যই। জি আরে আপু। আমার এই সেলিব্রেশনে আপনাদের আমি জানি না, আমি চিটাগং, সিলেট, ময়মনসিংহ সব জায়গা থেকে সেলিব্রেট, বলে কি আপু শুধু আপনাকে সামনাসামনি একবার আপনাদের সাথে দেখা করার জন্য আপু যাবো, দূর থেকে আপনাদেরকে দেখি। হ্যাঁ ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। আর আমি আরেকটা দোয়া কথা বলে রাখবেন। দিই, বুকিং নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই, এলিজিবিলিটিটা সবার ইনশাল্লাহ তো পূরণ করছেন, কারো মেইল আসে জি। কারো আসে দেখি, আরো 1 সপ্তাহ দেখি। আর এলিজিবিলিটি সরি বুকিং এর 2 থেকে 3 দিন আগে আমি লাইভে এসে আবার আপনাদেরকে ডিটেলস সব বলে দিব। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, আবার বলে দিব। জি, ইন্টারন্যাশনাল কার্ডটা অ্যারেঞ্জ করে ফেলছি আজকে, ব্র্যাক ব্যাংকে আমি কার্ড করছি, ওনারাও বলছে ওরা গেটওয়ে দিবে, ওনারা হ্যাঁ খুবই কোঅপারেটিভ। কোঅপারেটিভ, হ্যাঁ এই জন্যই তো জি। আমি আপনাদেরকে ব্র্যাক ব্যাংকের কথা বলেছি। এখন পর্যন্ত ইন্টারন্যাশনালি ব্র্যাক ব্যাংক সবচেয়ে বেশি, সিটি ব্যাংকের কথা আগে আমি বলতাম, ইদানিং সিটি ব্যাংকের কথা আমি বলি না, ব্র্যাক ব্যাংক খুব হেল্প করে। ঠিক আছে। আমি তো বলছি 2 লাখ পর্যন্ত যেতে পারে, উনি বলছে কোনো সমস্যা নাই, আপনি হ্যাঁ হ্যাঁ করেন, হ্যাঁ আপু, সমস্যা নাই। অবশ্যই অবশ্যই 2 লাখ পর্যন্ত রেখে দিবেন, কারণ কোনো সময় কোন একটা ট্রানজিটে প্রবলেম হলে। সো জি। ইনশাল্লাহ আপু, আমার এতটুকু বিশ্বাস যে আপনারা যতটুকু শ্রম দিচ্ছেন বা আমরা যতটুকু এই যে দৌড়াতে দৌড়াতে এসে খেয়ে না খেয়ে দৌড়ায় আপনাদের জন্য একটা গাইডলাইনের জন্য বসি, সো ইনশাল্লাহ আমরা মিলে ঝিলে ইনশাল্লাহ আমরা একটা ভালো মানে রেজাল্ট নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। ও চলো আচ্ছা। ইনশাল্লাহ। তাহলে আপু দেখেন, সেটা হচ্ছে ডিক্রিজ সার্কুলেটিং ক্যালসিয়াম লেভেল ইন 3 ওয়েজ, ডিক্রিজ সার্কুলেটিং ক্যালসিয়াম লেভেল ইন 3 ওয়েজ। তাহলে দেখেন এই সার্কুলেটিং ক্যালসিয়াম লেভেলটা আমাদের কমাবে। সার্কুলেটিং ক্যালসিয়াম লেভেলটা মানে কি? মানে হচ্ছে ব্লাডে কমাবে, আপনার বোনসে হেল্প করবে। বোনসে হেল্প করা মানে আপনাকে টিকিয়ে দেয়া। তাহলে দেখেন সে প্রিভেন্ট অস্টিওক্লাস্টিক অ্যাকশন, তাহলে অস্টিওক্লাস্টিক অ্যাকশন মানে কি? বোন রিজর্পশন, বোনটা ভেঙে ভেঙে ব্লাডটাকে আসতে দিবে না, তাহলে বোনসে ক্যালসিয়ামটা বসে থাকবে। ডিক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ফসফেট এন্ড ক্যালসিয়াম ইন পিসিটি, তাহলে পিসিটি থেকে যদি রিঅ্যাবজর্পশন কমায় দেয় তাহলে কি সেগুলা কোথায় থেকে যাবে আপু বলেন তো? কোথায় থেকে যাবে?
রিমা আপু, রিমা আপু, কেউ আমাকে শুনতে পাচ্ছে না। তাইলে সেগুলো আমাদের বোনসে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে ডিক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ইন জিআইটি। ডিক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ইন জিআইটি, তাহলে কি তখন সেই অ্যাবজর্পশনটা যখন কমিয়ে দিবে, সে বেশি বেশি করে আমাদের হচ্ছে বোনসে চলে যাবে। এই তিন ভাবে ক্যালসিয়ামটা হচ্ছে আমাদের হোমিওস্ট্যাসিস করবে, আমরা যাতে এই জিনিসটা কোনোভাবে ভুল না করি। শেষ। এবার আসেন ফসফাটিউরিক হরমোন। ফসফাটিউরিক হরমোন নিয়ে আমরা কিচ্ছু পড়বো না। যেগুলো হচ্ছে ইউরিক মানে ইউরিন দিয়ে যেটা বের হয়ে যাবে। ইনক্রিজ ফসফেট ইন ইউরিন, ডিক্রিজ ফসফেট ইন ব্লাড। মানে কি, ফসফেট ব্লাডটা থেকে কমে গেলে ইউরিন দিয়ে বেশি বেশি বাইর হয়ে যাবে। এটাই হচ্ছে ফসফাটিউরিক হরমোনের কাজ, যেটা হচ্ছে কন্ট্রাক্টস অ্যাকশন অফ ভিটামিন ডি এবং আপনার প্রিডমিনেন্টলি মেড বাই হচ্ছে অস্টিওব্লাস্ট। এই ফসফেটিক হরমোনটা মেনলি ইউরিন দিয়ে বেশি বেশি ফসফেটকে বের করে দিবে, এটাই আপনারা মাথায় রাখবেন। চলে আসেন ভিটামিন ডি, ভালো করে মনে রাখেন, চলে আসেন ভিটামিন ডি। ইনাপ্রো হরমোন, এটা হচ্ছে দুইটা মেজর ফর্ম, ভিটামিন ডি2, ভিটামিন ডি3। ডি3 কে বলা হয় কোলিক্যালসিফেরল, ডি2 কে বলা হয় আর্গোক্যালসিফেরল। এবং এটা কোথায় কোথায় তৈরি হয় আপনারা ভালো করে দেখেন তো। আপুরা, আজকের আগে থেকে আপনারা হয়তো সর্বোচ্চ এটা জানতেন যে ভিটামিন ডি স্কিনে তৈরি হয়, বলেন তো জানতেন কিনা, বলেন ভালো করে বলেন। স্কিনে প্রথমে অ্যাক্টিভেট হয় আপু, মানে প্রথমে হ্যাঁ, সানলাইট পড়বে প্রথমে স্কিনে অ্যাক্টিভেট হ্যাঁ হবে। অ্যাক্টিভেট হবে। কিন্তু দেখেন তো এখানে কি বলেছে, আরো কোথায় কোথায় হয়, প্লাসেন্টাতে হয়, ডেসিডুয়াতে হয়। ডেসিডুয়া মানে কি, এই যে প্রেগনেন্ট লেডির এন্ডোমেট্রিয়ামটাই ডেসিডুয়া, তাইলে আমার প্লাসেন্টাতেও হচ্ছে, আমার ডেসিডুয়াতেও হচ্ছে, এই কথাটা মনে রাখতে হবে। হ্যাঁ, ক্যালসিট্রায়ল আপনাদেরকে আমি বলেছি, এই শুধু এই ক্যালসিট্রায়লের এই এতটুকু অংশ দিয়েও আপনার এসবি এসেছে, এসবি মানে রিকলস এসেছে। ইট ইজ অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি ফাউন্ড ইন দ্য বডি, ইনফিনিটি স্টার। controls osteoblast and osteoclast differentiation, increase calcium uptake from GIT। তাহলে ক্যালসিয়ামকে যদি আমি আপটেক করতে পারি জিআইটি থেকে, তাহলেই তো আমার হচ্ছে সবচেয়ে ভালো, যে সে ঠিক আছে বেশি বেশি করে হচ্ছে ক্যালসিয়াম আপটেক হলো আমার। ইনক্রিজ ক্যালসিয়াম এন্ড ফসফেট রিঅ্যাবজর্পশন ফ্রম কিডনি। কিডনি থেকে যদি রিঅ্যাবজর্পশন হয় তাহলে কোথায় আসবে রিমা আপু, কোথায় আসবে? ব্লাডে আসবে, ব্লাডে চলে আসবে, ব্লাডে আসবে। তাহলে ব্লাড ক্যালসিয়াম ম্যানেজ হবে। আপু, ব্লাড ক্যালসিয়াম ম্যানেজ সো মাচ ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট কেন? ব্লাড ক্যালসিয়াম লেভেল ফল করলে কি হয়, 2.2 এর থেকে কমে গেলে কি হয়? হাইপোক্যালসিমিক টিটেনি হয়ে যাবে, টিটেনি হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনার হচ্ছে, এই জন্য তো আপনাদেরকে আমি বলেছি, আমি যতদিন ফেজেতে হচ্ছে আপনার ওই যে আমি এন্ডোক্রাইন ডিপার্টমেন্টে কাজ করেছি, তো যার কারণে এই জায়গাগুলো আমার আলহামদুলিল্লাহ এত বেসিকটা ক্লিয়ার হয়েছে। যখনই থাইরয়েড গ্ল্যান্ডের যে কোনো একটা লোবে সমস্যা, লোবেক্টমি হয়েছে বা ইসমাসেক্টমি হয়েছে, অথবা থাইরয়েডে ফলিকুলার প্যারাফলিকুলার কার্সিনোমা হয়েছে, তখন টোটাল থাইরয়েড একদম টোটাল থাইরয়েডেক্টমি হয়েছে, তখন সাথে সাথে আপনার ঠিক সেটাতে ধরার আগেই একটা সেরাম ক্যালসিয়াম পাঠায়, যে অপারেশনের পূর্বে সেরাম ক্যালসিয়াম কত। আর আবার অপারেশন শেষ হওয়ার সাথে সাথে যখন সার্জন সাইন আউট হয়ে যায়, সাইন আউট, আচ্ছা আপনারা ভালো কথা, আপনারা তো সার্জন, সাইন ইন সাইন আউট এগুলো বুঝেন কিনা আমি জানি না, যাই হোক সাইন আউট হয়ে যায়, ওই সাইন আউটের সাথে সাথে বলে ব্লাড ক্যালসিয়াম নেয়। একজন কিন্তু দাঁড়ায় থাকে, সাথে সাথে আপনার গ্ল্যান্ডটা রিমুভ হওয়ার সাথে সাথে ক্যালসিয়াম নেয়, নিয়ে আবার টেস্টে পাঠায়, পাঠালে দেখে যে ক্যালসিয়াম লেভেলটা কি। কারণ কি, প্যারাথাইরয়েডের উপরে দুইটা নিচে দুইটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে না পুরা, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ক্যালসিয়াম মেনটেন করে। এখন যখন আপনার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যদি চলে যায় থাইরয়েড গ্ল্যান্ডের সাথে, কারণ এগুলো এত ছোট ছোট, থাইরয়েড গ্ল্যান্ডের সাথে ম্যাক্সিমাম সময় প্যারাথাইরয়েডেক্টমিও হয়ে যায়, তখন তো আপনার সাথে সাথে টিটেনি ডেভেলপ করে পেশেন্ট ওটি টেবিলেই মারা যায়। এই জন্য বাংলাদেশের সবচেয়ে ডেলিকেটেড ডেলিনিয়েটেড যত সার্জন আছে, এন্ডোক্রাইন সার্জন যারা, এদের হ্যান্ড যদি খুব স্মুথ না হয়, এরা কিন্তু এই অপারেশন গুলো করতে পারে না। এই জন্য তারপরও দেখা যায় মাঝে মাঝে, ধরেন দুইটা প্যারাথাইরয়েড আছে, বাকি দুইটা আপনি উড়ে দিলেন, মানে থাইরয়েডের সাথে আপনি ফেলে দিলেন, তখনও দেখা যায় পেশেন্টের হচ্ছে আপনার এই প্যারাথাইরয়েডের সরি, তখনই দেখা যায় ক্যালসিয়ামের আপনার ঘাটতি পড়ে, ওই যে হাইপোক্যালসেমিয়া আসে, সাথে সাথে আমরা পেশেন্টকে ক্যালসিয়াম দেই। এবং এই যে টিটেনির যে একটা ইয়ে যে কার্পোপেডাল স্পাজম, এটা আপনার ভস্টিক সাইন এবং হচ্ছে আপনার এই যে এখানে ট্রয়সাস সাইন, দুইটা সাইন দিয়ে আমরা দেখি, এটাও আমরা দেখবো একটু পরে। এই ক্যালসিয়ামটা কমে যায় যেভাবে, এই আপাতত এটা মনে রাখেন, একটু পরে আবার ভস্টিক সাইন ট্রয়সাস সাইন এখানে আছে, আমি দেখাবো। এখন দেখেন সেটা হচ্ছে যে ফাংশনস, আমরা জানি যে ক্যালসিট্রায়ল কি করে, অ্যান্টি টিউমার অ্যাক্টিভিটি করে এবং ইনহিবিট রিলিজ অফ ক্যালসিটোনিন। ক্যালসিট্রায়ল হচ্ছে ক্যালসিটোনিনকে রিলিজ করতে হেল্প করে। আচ্ছা, এখন আসেন সিনথেসিস, এই যে দেখেন ভালো করে দেখেন আপুরা, সেটা হচ্ছে 7 ডিহাইড্রো কোলেস্টেরল আমার স্কিনে থাকে, এই যে স্কিনে থাকে, এইটার সাথে এটা যখন ইউভি লাইটে আসে, যখন এই যে ইউভি লাইটে আসে, তখন সে হয় ভিটামিন ডি3। এই ভিটামিন ডি3টা লিভার থেকে 25 হাইড্রোক্সিলেজ এনজাইম আসে, এসে হয়ে যায় 25 হাইড্রোক্সি আপনার কোলিক্যালসিফেরল, তাই না? এরপরে এই 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, ডি3 মানে তো কোলিক্যালসিফেরল, সেটা যখন কিডনিতে যায়, কিডনি থেকে আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম তৈরি হয়। এই 1 আর 25 থেকে 125 হাইড্রোক্সি ডাই হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট অফ ক্যালসিট্রায়ল। আপুরা বুঝছেন কিনা, এটা তো আপনারা জানেন, তারপর আমি একবার হচ্ছে বলে দিয়েছি। এই পুরো জিনিসটা ইনফিনিটি স্টার, এখান থেকে আপনাদের রিকলস আসবে।
রিকলস এটা তো আসছে, এটা তো রিকলসের কোশ্চেন। এবার হচ্ছে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, এটা আপনাদের কোনো দরকার নাই, কিন্তু ইজ আ স্টোরড ফর্ম অফ ভিটামিন ডি। এই যে স্টোরড ফর্ম, যে এটা একটু মাথায় রাখবেন যে 25 হাইড্রোক্সি D3 টা হচ্ছে মানে কোলিক্যালসিফেরলটা হচ্ছে কি আপনার হচ্ছে এটা স্টোর ফর্ম। হ্যাঁ, এরপর চলে আসেন 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরলের হাফ লাইফ 0.25 ডেজ, দ্যাটস ওয়াই এটা আমাদের বডিতে খুব একটা বেশি জমা থাকে না। এরপর ডেফিসিয়েন্সি যদি হয় আপু, আপনারা বলেন তো প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম বলেন তো। এই যে দেখেন সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। প্রাইমারি মানে কি ওই গ্ল্যান্ডসেরই সমস্যা। সেকেন্ডারি মানে কি আপুরা? সেকেন্ডারি মানে কি বলেন, দ্রুত বলেন। আদার দেন হচ্ছে প্রাইমারি গ্ল্যান্ড ছাড়াও তাদের পূজার উপর কন্ট্রোল থাকে, মানে যে তার কন্ট্রোল মানে করবে গ্ল্যান্ডকে। হ্যাঁ, তার মানে কিডনি থেকে যে 25 হাইড্রোক্সিলেজ, সরি কিডনি থেকে যে 1 হাইড্রোক্সিলেজ এনজাইম আসার কথা, সেটা যদি না আসে তাহলে কি সেটা হচ্ছে কিডনির কারণে যে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আর টারশিয়ারি মানে কি? টারশিয়ারি মানে হচ্ছে এটা কিন্তু আপনাদের আসে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, সেকেন্ডারি, টারশিয়ারি টারশিয়ারি মানে হচ্ছে সেকেন্ডারি যখন লং টাইম প্রিসিড করবে লং টাইম তখন ওখান পারসিস্ট থেকে। করবে। হ্যাঁ, গুড, এই কথাটাই আসে। সেকেন্ডারি যখন লং টাইম পারসিস্ট করবে, টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এবার দেখেন তারপর হচ্ছে রিকেটশিয়া। রিকেটশিয়া কি আর ভিটামিন ডি অস্টিওম্যালাক্সিয়া কি? ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন আ চাইল্ড, আর হচ্ছে আরেকটা হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ইন অ্যাডাল্ট, মানে Good. এ বলতেছি ভিটামিন ডি। জি, দুইটাই ভিটামিন ডি, একটা চাইল্ড একটা অ্যাডাল্ট। জি জি। একটা হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে হয় রিকেটশিয়া আর অস্টিওম্যালাসিয়া, আর আরেকটা হচ্ছে আপনার টিটেনি কখন হয়? যখন হাইপোক্যালসেমিয়া হয়। আচ্ছা, তারপরে আপনারা চলে আসেন যে এবার দেখেন হাইপার প্যারাথাইরয়েডিজম, এখান থেকে আপনাদের প্রশ্ন আসছে, এটার উপরে ইনফিনিটি স্টার দেন, এটা রিকলসে আসছে। প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম কজেস হাইপারক্যালসেমিয়া ডিউ টু হচ্ছে বিনাইন টিউমার, BENIGN, বিনাইন হবে, কজেস হাইপারক্যালসেমিয়া। আচ্ছা বলেন তো হাইপারক্যালসেমিয়া হইলে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম কেন হবে? প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম কজেস হাইপারক্যালসেমিয়া, প্যারাথাইরয়েড বেশি বেশি হচ্ছে, তাহলে ক্যালসিয়াম লেভেল বাড়াবে না বেশি বেশি, তাহলে আপনি বেশি বেশি ক্যালসিয়াম পাবেন, ক্যালসিয়াম লেভেল বেড়ে যাবে। সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম রেসপন্স টু ডিক্রিজিং ক্যালসিয়াম লেভেল, তার মানে কি সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম মানে যে কিডনি প্রবলেম, তার মানে যে রেনাল অস্টিওডিস্ট্রফি হয়েছে, তখন কি ক্যালসিয়াম বাড়বে না কমবে? কি হবে? ডিক্রিজ হবে। টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম দেখেন সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম এবং কোনিক প্রসেস, এই কথাগুলাই হচ্ছে আপনাদের রিকলসে আসে। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম ডিউ টু একটা কজ যদি আসে, একটা কজ রিকলসে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম একটা কজ, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, একটা কজ প্যারাথাইরয়েড অ্যাডেনোমা। আবারও বলছি প্যারাথাইরয়েড অ্যাডেনোমা। প্রাইমারি প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া হচ্ছে 15% কেসে, প্যারাথাইরয়েড কার্সিনোমা হচ্ছে 2% কেসে। তাহলে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম হচ্ছে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, এটা আপনাদের রিকলসে আসবে। চলে আসেন মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া। মেন মানে কি আপু? মেন ওয়ান মানে কি? 3P। মেন ওয়ান মানে কি? জি আপু, 3P। পি তে কি হবে? পিটুইটারি, পিটুইটারি, প্যানক্রিয়াস, প্রোস্টেট। পিটুইটারি, প্যানক্রিয়াস, প্রোস্টেট। তাইলে প্যারাথাইরয়েড আসবে আপনার প্রাইমারি প্যারাথাইরয়েডিজমে কি আপনার দেখেন মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া মেন ওয়ান, তাহলে এখানে পিটুইটারি আসছে, প্যারাথাইরয়েড আসছে, প্রোস্টেট আসছে। এখন বুঝছেন কিনা? আর মেন টু এতে কি আসে বলেন তো? অ্যাড্রেনাল আসে, মনে থাকবে? অ্যাড্রেনাল। হ্যাঁ, এই অ্যাড্রেনালটা আসে মেন টু এ, অ্যাড্রেনাল এগুলোর সাথে অ্যাড্রেনালও আসবে। আইসোলেটেড ফ্যামিলিয়াল হাইপার, এটা মেইনলি মেন ওয়ান মেন টু এ, এই দুইটাই মনে রাখবেন। সেকেন্ডারি প্যারাথাইরয়েডিজম ইজ ডিউ টু, সেকেন্ডারি প্যারাথাইরয়েডিজম দেখেন তো সবার ফার্স্টে কোন কজ আসবে? রেনাল অস্টিওডিস্ট্রফি মানে কিডনি ডিজিজ। তারপর ভিটামিন ডি লেভেল কমে যাবে, ডিক্রিজ সেরাম ক্যালসিয়াম লেভেল। তিনটা কারণে, এই তিনটাই বারবার পরীক্ষায় আসে, ইনফিনিটি স্টার রিকলস। সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম রেজাল্ট ইন রেনাল অস্টিওডিস্ট্রফি বাই, এখন কি ওই যে অস্টিওডিস্ট্রফির কারণে যখন সেকেন্ডারি অনেকদিন ধরে আছে, তাহলে রেনাল অস্টিওডিস্ট্রফি হয়ে গেছে, এই সেকেন্ডারিটাই অনেকদিন ধরে পারসিস্ট করলে তখন দেখেন তো ইনক্রিজ ক্যালসিয়াম রিজর্পশন ফ্রম বোনস, তখন কি হবে? বোনসটা ভাঙা শুরু হয়ে যাবে, বোনস ভেঙে ভেঙে আমাদের ব্লাডে হচ্ছে তখন ক্যালসিয়াম লেভেল আসা শুরু করবে, আর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটাও কমা শুরু করবে। ঠিক আছে, এই তিনটা যেন মনে থাকে। এবার আসেন প্যাথোলজিক্যাল। আপু আমাদের ক্যালসিফিকেশন দুই রকম, একটা হচ্ছে কি 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 ক্যালসিফিকেশন বলেন? মেটাস্ট্যাটিক ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন, মেটাস্ট্যাটিক ক্লাসিফিকেশন। এমডি, হ্যাঁ মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। আচ্ছা, ক্যালসিফিকেশন মানে কি আগেটা বুঝতে হবে, যে কোনো জায়গায় ক্যালসিয়াম ডিপোজিশন হওয়া, তাই তো? ক্যালসিয়াম সল্টটা ডিপোজিশন হবে। দেখেন আপু হ্যাঁ আপু টারশিয়ারি দিকে আপু আমি ওই বক্সটা একটু মিস করেছি, যে ক্যালসিয়ামটা কি অ্যাকচুয়ালি আপু বাড়ছে নাকি কমছে টারশিয়ারি লেভেলটাতে আপু? বাড়বে, ওই যে রিজর্পশন হবে অস্টিওডিস্ট্রফি, ওকে আপু, থ্যাংক ইউ। এই যে এখানে 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 বাড়বে বাড়বে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন তারপরে আপু দেখেন প্যাথোলজি। এখন একটা হচ্ছে মেটাস্ট্যাটিক ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন। মেটাস্ট্যাটিক ক্লাসিফিকেশন হচ্ছে, আচ্ছা আগে ক্লাসিফিকেশন কি জিনিস, সেটা হচ্ছে অ্যাবনর্মাল টিস্যু ডিপোজিশন অফ ক্যালসিয়াম সল্টস, স্মলার অ্যামাউন্টস অফ মিনারেলস
ইটস কমন প্রসেস এবং দুইটা ফর্ম, একটা হচ্ছে মেটাস্ট্যাটিক, একটা হচ্ছে ডিস্ট্রফিক। আগে আমরা ডিস্ট্রফিকটা মানে কি, ডি ফর ডি মানে ডেড ডাইড। দেখেন ডিপোজিশন অকার লোকাল ইন ডাইং টিস্যু এরিয়া অফ নেক্রোসিস, ডাইং টিস্যু এরিয়া অফ নেক্রোসিস, ডাইং টিস্যু এরিয়া অফ নেক্রোসিস, মনে থাকে যায়। occurs despite normal serum level, occurs despite normal serum level, occurs despite normal calcium level। ঠিক আছে, তার মানে আমি এটা বুঝলাম আপু, সেটা হচ্ছে ক্যালসিয়ামটা ডিপোজিট হবে একটা ডেড টিস্যুতে অথবা নেক্রোস টিস্যুতে, যেটা ব্লাডের মাধ্যমে হচ্ছে এসে আমার ব্লাডের ক্যালসিয়াম লেভেলটা বাড়াতে পারবে না, দ্যাটস ওয়াই আমার ডিপোজিশন নর্মাল ইন সেরাম লেভেল। অথবা দেখেন occurs despite normal calcium, এটা যেন মনে থাকে। এখন আপনার মনে হতে পারে আপু কেন বলেন তো, আমার ক্যালসিয়াম লেভেলটা তো ডিপোজিট হচ্ছে, কেন ক্যালসিয়াম বাড়ছে না? আপনার তো ডিপোজিট হচ্ছে ডাইং টিস্যু অথবা নেক্রোসিসে, সে কি আপনার হচ্ছে একটা ডাইং টিস্যুর কি ব্লাড ভেসেল কাজ করবে রিমা আপু? রিমা আপু না বলেন, আপু, করবে না কাজ আপু, করবে? কোনোভাবেই করবে না। দ্যাটস ওয়াই। আচ্ছা, আর মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হচ্ছে একটা নরমাল টিস্যুতে আপনি দিচ্ছেন, নরমাল টিস্যুতে ব্লাড সাপ্লাই আছে, সে তো সাপ্লাইয়ের মাধ্যমে সুন্দর করে সে হাইপার ক্যালসিমিয়া করে ফেলবে। বুঝতে পেরেছেন কিনা? এটা কিন্তু মুখস্থ করার কিছু নেই, এটা বেসিক। এই যে দেখেন হাইপার ক্যালসিমিয়া, বুঝতে পেরেছেন কি? আমি আগাবো কিনা বলেন বলেন, দ্রুত দ্রুত দ্রুত। জি আপু, জি। এখন আসেন হাইপারক্যালসিমিয়া, কজেস অফ হাইপারক্যালসিমিয়া। দেখেন তো হাইপারক্যালসিমিয়ার কজ হাইপার প্যারাথাইরয়েডিজম, তারপর রেনাল ফেইলিওর, কারণ কি এটা ফসফেটকে অ্যাকুমুলেট করবে এবং সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম করবে, এভাবে করে হাইপারক্যালসিমিয়া হবে। ভিটামিন ডি রিলেটেড কিছু ডিসঅর্ডার আছে, সার্কয়েডোসিস, সার্কয়েডোসিস মানে কি, এখানে ক্যালসিয়াম ডিপোজিশন। আর অ্যামাইলয়েডোসিস মানে কি আপুরা, অ্যামাইলয়েডোসিস দেখি পারেন কিনা? অ্যাবনর্মাল প্রোটিন ডিপোজিশন। গুড, মানে প্রোটিন, প্রোটিন ব্যাস, প্রোটিন ডিপোজিশনকে অ্যামাইলয়েডোসিস। কি হলো, আপনারা কি ইয়ে দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার এখানে চলে গেল কেন? দাঁড়ান আপু, একটু দাঁড়ান। এখন পাচ্ছেন দেখতে? জি আপু, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, আমার এখানে চলে গেছে। আর হচ্ছে ভিটামিন ডি যখন এক্সেস হয়ে যাবে বডিতে তখন। আর বোন যখন আপু, ডিস্ট্রাকশন অফ বোন টিস্যু, প্রাইমারি বোন টিউমার, টিউমার যখন হবে তখন বোন টিস্যুটা একদম ডিস্ট্রাকশন হয়ে যাবে। ডিস্ট্রাক্টেড হয়ে গিয়ে সে কি হয়ে যাবে বলেন তো? ডিস্ট্রাক্টেড হয়ে সে অল টাইম আপনার হচ্ছে বেশি বেশি করে ক্যালসিয়ামকে সে কোথায় আনবে? বেশি বেশি করে ক্যালসিয়ামকে সে, কি ব্যাপার আমার এখান থেকে বারবার স্ক্রিন সরে যাচ্ছে আপুরা, একটু একটু দাঁড়ান, আমি বারবার কেন ইয়ে সরে যাচ্ছে? শেয়ার, দেখছেন আমার এখান থেকে আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন তাই না? আমি তো দেখতে পাচ্ছি আপু। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে চলে আসেন, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ বোন টিস্যু, প্রাইমারি বোন টিউমার, স্কেলেটাল মেটাস্টাসিস, ইমমোবিলাইজেশন। এই যে আমি কিন্তু বলেছি ইমমোবিলাইজেশন, একদম ইমমোবিলাইজ হয়ে ক্যালসিয়ামটা এসে সুন্দর করে ব্লাডে বসে থাকবে। এবং প্যাজেস ডিজিজ, হ্যাঁ, এবং অ্যাসিলারেটেড বোন টার্নওভার কিন্তু প্যাজেস ডিজিজ। বোন টিউমার বা বোন টিউমারকে প্যাজেস ডিজিজ বলে, ঠিক আছে? বোন টিউমার বা টার্নওভার হলেই এটাকে প্যাজেস ডিজিজ বলবে, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসেন, সেটা হচ্ছে যে আমরা চলেন দেখি। আচ্ছা, ড্রাগ ইনডিউসড কিছু ভিটামিন এ ইনটক্সিকেশন। আচ্ছা, থায়াজাইড ডাইউরেটিক্সে ক্যালসিয়াম লেভেল বাড়ে, এটা কে কে জানেন না বলেন? এই ডাইউরেটিক্সটা আপনার ডাইউরেসিস করে করে সুন্দর করে বাকি যত ওয়াটারকে বের করে দেয়, কিন্তু সে ক্যালসিয়ামকে কি করে আপুরা বডির মধ্যে কি করে? ধরে রাখে। সে হাইপার ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম, পটাশিয়ামকে হ্যাঁ ধরে হ্যাঁ, রাখে। ক্যালসিয়ামকে আর কাকে বলেন আপু? আরেকটা বলছে, তাতে আরেকটা ইনফরমেশন। ক্যালসিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন আয়ন। হ্যাঁ, শুনেন, পটাশিয়াম যেখানে পাবেন, নতুন করে হাইড্রোজেন আয়নকে না জানলেও বলে দিবেন, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম পটাশিয়াম মানে হাইপার ক্যালসিমিয়া করে, হাইপার ক্যালেমিয়া করে, আর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস করে। আজকে আপনাদেরকে আমি অ্যাসিডোসিসের একটা কোশ্চেন করছিলাম, সেই মুহূর্তে নেট চলে গেছিল, আপনারা আমাকে কোনো অ্যান্সার করেননি। আমি বলছিলাম হাইড্রোজেন আয়ন কি একটা অ্যাসিড, অ্যাসিড অ্যাসিড। তাহলে যেখানে পটাশিয়াম পাবেন সেখানে হাইড্রোজেন আয়ন থাকবে, তাহলে বুদ্ধি করে বলা যায় না যেখানে হাইপার ক্যালেমিয়া হবে সেখানে মেটাবলিক অ্যাসিডোসিস হবে? হ্যাঁ, আমরা তো এভাবেই পড়ি আপু। হ্যাঁ, এটাই পড়বে, জি আপু। ঠিক আছে? হ্যাঁ, এভাবে পড়বেন। গুড। আর আপু দেখেন, আপনার আমার হরমোন যেখানে যেখানে পাবেন সেই জায়গাগুলো খুব ভালো করে মনে রাখবেন। লিথিয়াম ভাই মনে রাখেন আর না রাখেন, ড্রাগ ইনডিউস। ইস্ট্রোজেন কি করে? ইস্ট্রোজেন ক্যালসিয়াম লেভেল বাড়ায় না কমায়? দেখেন হাইপারক্যালসিমিয়া করে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই আপনার ইস্ট্রোজেন যখন একদম বডি থেকে কমে যায়, আমরা মেনোপজে চলে যাই, তখন আমাদের খুব দ্রুত হচ্ছে অস্টিওপোরোসিস হয় আপু। বুঝতে পারছেন? এটা একটু মাথায় রাখবেন যে ইস্ট্রোজেন। আচ্ছা, এন্ডোক্রাইনোপ্যাথিস, ওই যে থাইরোটক্সিকোসিস, থাইরোটক্সিকোসিসে কি হয়? ওই যে গ্রেভস ডিজিজ, থাইরোটক্সিকোসিসে দেখবেন এই রোগীগুলোর খুব দ্রুত বোন ফ্র্যাকচার হয়, কারণ হাইপোথাইরয়েডিজমে কি হয়? হাইপোথাইরয়েডিজমে কি হয়? ক্যালসিয়াম কি হয়? কমে যায় ক্যালসিয়াম কমে যাবে। কমে যায়। আর হাইপারথাইরয়েডিজমে ক্যালসিয়ামটা ব্লাডে বেড়ে ক্যালসিয়াম বাড়বে। ঠিক আছে? আর ফিওক্রোমোসাইটোমা কি? অ্যাডেনাল মেডুলারি। অ্যাড্রেনাল মেডুলার টিউমার। এরপর দেখেন ক্লাসিক ক্লিনিক্যাল ফিচার কি হতে পারে? পুরো আবারও দেখেন, স্টোন যখন হবে, ওই যে হাইপারক্যালসিমিয়া, রেনাল ক্যালকুলি, নেফ্রোক্যালসিনোসিস, বোনসে হচ্ছে অস্ট্রাইটিস ফাইব্রোসা হবে, অস্টিওপোরোসিস হবে এবং রিকেটস হবে। অ্যাবডোমিনাল গ্রোয়েন্সে কনস্টিপেশন এবং ভমিটিং হবে। আর হচ্ছে সাইকোমোনাস, এটা হচ্ছে জাস্ট একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যদি আপনার এই যে এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্সে কি হবে বলেন তো? এই যে ডিপ্রেশন এবং মেমোরি লস,
কি হয়, সাইকোসিস ডেভেলপ করে। ডিপ্রেশন, মেমোরি লস, সাইকোসিস হচ্ছে ডেভেলপ করে। এই কথাটা এই কয়েকটা জায়গা একটু মনে রাখবেন। এরপর চলে আসেন আদার কি হয়ে যায়, প্রক্সিমাল মাসেল উইকনেস হতে পারে, শুধু একটু মনে রাখলে হবে যে প্রক্সিমাল মাসেল উইকনেস আর হচ্ছে আই এর উপরে হচ্ছে তারা কেরাটাইটিস কনজাংটিভাইটিস, যদি মনে থাকে, বাট এভাবে করে আমি রিকলস দেখিনি। ট্রিটমেন্ট কি আপু? ট্রিটমেন্ট হচ্ছে আমি রিহাইড্রেশন করব, তারপর হচ্ছে আপনার পেমিড্রোনেট ডাইসোডিয়াম মানে বিসফসফোনেট দিয়ে দিব, ক্যালসিটোনিন দিব। ক্যালসিটোনিনের কাজ কি? সে ক্যালসিয়ামকেও কমায় দিবে, ফসফেটকেও কমায় দিবে। আমি এখান থেকে দুইটা জিনিসই সারা জীবন পড়তাম, সেটা হচ্ছে আমি রিহাইড্রেশন করে ক্যালসিটোনিনটাকে যেভাবে হোক কমায় দিব, প্রয়োজন আমি সিনথেটিক ক্যালসিটোনিন দিব যাতে সে কমে যায়, ব্যাস। আর হচ্ছে বিসফসফোনেট ড্রাগ দিব, ঠিক আছে, যাতে সে অস্টিওক্লাস্টিক বোন রিজর্পশন করে। বেশি বেশি করে অস্টিওক্লাস্টিক বোন রিজর্পশনকে যদি আপু কমায় দেয়, তাহলে মানে কি সেই ক্যালসিয়ামটা কি ব্লাডে আসতে পারবে? পারবে না, তাহলে সেটা বোনসেই বসে থাকে, ঠিক আছে। এবার আসেন হাইপোক্যালসেমিয়া, দেখেন ভালো করে দেখেন, আয়োনাইজ বা ফ্রিটা থাকবে হচ্ছে <1.1 আর টোটালটা থাকবে <2.1, ঠিক আছে, এটা যাতে মনে থাকে <2.1, মানে 2.2টা থেকেই হচ্ছে 2.1 বুঝাইছে। এইটিওলজি কি? প্যারাথাইরয়েড যখন হাইপো কাজ করবে, ভিটামিন ডি যখন ডেফিসিয়েন্সি হবে, ম্যাগনেসিয়াম, আচ্ছা আপনারা এটা জানেন কিনা আমি জানি না, বাংলাদেশে দেখবেন আপনাদের যদি কেউ পেশেন্ট, যেমন আমি এটা খুব ভালো জানি যে ম্যাগনেসিয়াম, আমার মায়ের সবসময় ম্যাগনেসিয়াম লেভেল করতে হয়, কারণ হচ্ছে হার্টের ডিজিজের পেশেন্টদের সবসময় তারা ম্যাগনেসিয়াম লেভেল দেখে। কেন ম্যাগনেসিয়াম লেভেল দেখে? এই ম্যাগনেসিয়ামের সাথে আপনার ক্যালসিয়ামের হচ্ছে যে ওতপ্রোত ভাবে জড়িত, সেই কারণে মানে ক্যালসিয়াম আয়ন কম বাড়লে ম্যাগনেসিয়াম আয়ন বাড়বে এবং সেই হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো মেনটেন করতে হেল্প করে। সোডিয়াম পটাশিয়াম পাম্পের সাথে মাইনর অ্যামাউন্ট অফ ম্যাগনেসিয়াম আয়নও কাজ করে, যার কারণে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মেনটেনেন্সে আপনার ম্যাগনেসিয়াম আয়ন কাজ করে। এবং হাইপোক্যালেমিয়া যেমন খারাপ, হাইপোম্যাগনেসিমিয়া অনেক খারাপ। দ্যাটস ওয়াই আপনারা সবসময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে তো সবসময় দেখেন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলাই দেখেন, তবে কার্ডিওলজিস্টরা সবসময় তাদের সিলেক্টেড এবং ইলেক্টেড পেশেন্টদের সবসময় ম্যাগনেসিয়াম লেভেলও করায়। চলে আসেন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সব সময় পড়ে আসছি না, প্যানক্রিয়াটাইটিসে কি হয় বলেন তো? ম্যাগনেসিয়াম বাড়ে না কমে? পোস্ট ইআরসিপি, তারপরে ক্যালসিয়াম হচ্ছে কমে আপু, হাইপোক্যালসিমিয়াতে হাইপোম্যাগনেসিমিয়া হয়। গুড, তারপর হচ্ছে পোস্ট ইআরসিপি ডিক্রিজ ক্যালসিয়াম লেভেল, ডিক্রিজ হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম লেভেল। এগুলা পড়ছেন না? কোথায় পড়ছেন? এগুলা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে পড়ছেন, বুঝতে পারছেন কিনা? কি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ডিডি, তারপর হাইপোক্যালসিমিয়া ডিডি, এগুলো দিদি এগুলা পড়ছেন, গুড। ঠিক। ক্লিনিক্যাল ফিচার কি হয় আপুরা? যখন আপনার ক্যালসিয়াম লেভেল কমে যায় তখন টিটেনি হবে। টিটেনিতে কি হয়? যে পেরি ওরাল টিংলিং হবে, প্যারেস্থেসিয়া হবে, মানে সে কোনো সেন্স পাবে না। কার্পোপেডাল স্পাজম, কার্পোপেডাল এই যেটা হচ্ছে কার্পাল বোনস, এই কার্পোপেডাল স্পাজম হয়। এবং আপনার কি হয় দেখেন তো, ট্রয়শাস সাইন হয় এবং ভস্টেক সাইন হয়। এখন আপনাদেরকে আমি বলে দেই, ভস্টেক সাইন হচ্ছে আপু এই জায়গাটা, এটা ভস্টেক সাইনের উচ্চারণ কিন্তু ভস্টেক, কিন্তু আপনারা লেখার সময় চো ভস্টেক, হ্যাঁ। ভস্টেক সাইন হচ্ছে আপু যখন আমাদের বডিতে ক্যালসিয়াম লেভেল কমে যাবে, আমি একদম টিপিক্যাল ফিচার ভস্টেক সাইন এবং আপনার হচ্ছে ট্রয়শাস সাইনের দেখেছি। যখন হচ্ছে ভস্টেক সাইনের এই যে একটা রোগী যখন হাইপোক্যালসেমিয়া হবে, তখন তার ট্র্যাগাসের সামনে যখন আপনি এভাবে করে একটা প্রিক করবেন, তখন বলেন তো আপনার হচ্ছে মাউথটা কোন দিকে ডেভিয়েট হবে? অপোজিট সাইড ডিউ টু ফেশিয়াল নার্ভ পালসি। হ্যাঁ, ডিউ টু ফেশিয়াল নার্ভ পালসি। দ্বিতীয়ত হচ্ছে ট্রয়শাস সাইন, বলেন তো রিমা আপু, ট্রয়শাস সাইন হচ্ছে আমার নর্মাল সিস্টেমিক ব্লাড প্রেশার থেকে কতটুকু বাড়াবো? কতটুকু? 10, এক্সাক্ট মনে নাই, 10। আপনার হচ্ছে মিলিমিটার অফ মার্কারি বাড়াবো। বাড়ানোর হুম। সাথে সাথে আপনারা অবাক হয়ে যাবেন, ম্যাজিকের মতো আপু আপনার আমার 10 বাড়ালে কোনো সমস্যা নেই। এই রুগীটার যখন আপনি 10 বাড়াবেন, তখন মানে কিছু কিছু ক্ষেত্রে বলে 10 থেকে 20 রেঞ্জে বলে। সো কি হয় জানেন, ওর এরকম করে কার্পোপেডাল স্পাজম ডেভেলপ করে যায়। আমি একদম মানে এই জিনিসটা এত ম্যাজিকের মতো দেখেছি। তাহলে ভস্টেক সাইন, ট্রয়শাস সাইন আমরা বুঝছি। জি। ওকে, তারপর চলে ভস্টিক আসেন সাইন, ভস্টিক সাইন হচ্ছে আমাদের একবার দিয়েছিল, কিন্তু যে ট্রাউজের সাইন এখন পর্যন্ত আমি দেখিনি। দেখেন নাই? হ্যাঁ আমি না আপু। দেখেছি। আপনারা যদি এগুলা দেখতে চান, রিমা আপু কি ঢাকার বাইরে থাকেন? আপু আমাদের ঢাকাতে বাসা আছে, আমাদের বাসা কল্যাণপুর 3-এ, কিন্তু পড়াশোনার জন্য আমি আমার মার বাসায় এসেছি, আমার বাবু আছে ছোট। ও আচ্ছা আচ্ছা, বাবু ছোট, মাশাআল্লাহ। আপনার মায়ের বাসা কোথায়? আমাদের বাসা জয়পুরহাট, এটা হচ্ছে জয়পুরহাট। বগুড়ার পরে। ঠিক আছে, যখন পাশ করে ঢাকায় চলে আসবেন এবং জি আপু। পাশ করে যাবেন তখন আপনি জেনেসিসে ক্লাস নেবেন, ঠিক আছে। আর তোমার দ্বিতীয়ত ভরসা। হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এই যখন আপনি আসবেন তখন আপনি আমাকে শুধু বলবেন বিএসএমএমইউ তে এন্ডোক্রাইনোলজি সার্জারি, মানে যেগুলা মানে সার্জিক্যাল সব এন্ডোক্রাইনোলজি জায়গাগুলোতে এগুলা পেশেন্ট ভরা, জাস্ট জীবনে চোখে একবার দেখবেন। আর দেখি আমি নেক্সট যদি কখনো ওখানে উঠি, আমি একদিন ভিডিও করে আপনাদের গ্রুপে দিয়ে দিব, সময় পায় না তা নাহলে আমি ওই জি আপু, সমস্যা নাই আপু, হবে, ভাগ্যে থাকলে দেখা হবে। হ্যাঁ দেখা থাকবে। এবার চলে আসেন কার্ডিয়াক অ্যারেথমিয়াস। এখন এই আমরা কি জানি আপু বলেন তো, হাইপোক্যালসেমিয়া হলে কার্ডিয়াক অ্যারেথমিয়া হয় না? হাইপোক্যালসেমিয়া, জি আপু। হাইপোক্যালেমিয়া, তাই না? অ্যারিথমিয়া হয়। দেখেন ইসিজি চেঞ্জ হবে এবং প্রোলংড কিউটি ইন্টারভেল, আপনাদের তিনটা ইসিজি থেকে একটা আসবে বলে দিলাম, জান দেখেন, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম। ক্যালসিয়ামের মধ্যে বেশিরভাগ দেয় হাইপোক্যালসেমিয়া, পটাশিয়ামের মধ্যে হাইপো হাইপার একদম সমান তালে আসে, হাইপো হাইপার সমান তালে আসে, হাইপো হাইপার সমান তালে আসে। সোডিয়ামের ক্ষেত্রে আমি বেশিরভাগ দেখছি হাইপোনাট্রেমিয়া। এগুলোর ইসিজি চেঞ্জ আসবে, এগুলোর ইসিজি চেঞ্জও পড়াবো, সামনে থাকবে, ফিজিওলজির আজকে ফার্স্ট ক্লাস থাকবে।
তাহলে এই হাইপোক্যালসিমিয়াতে কিউটি ইন্টারভেল প্রলং হবে, এসটি ইন্টারভেল প্রলং হবে। আগে তো বুঝতে হবে যে আমার হচ্ছে পুরা ইসিজিটা কি, তারপরে না বাকি কথা। এবার আসেন, সেটা হচ্ছে সাবক্যাপসুলার ক্যাটারেক্ট, নো নিড টু স্টাডি কজ অফ হাইপোপ্যারাথাইরয়েডিজম। আপা একটাই কথা, হাইপোপ্যারাথাইরয়েডিজম হচ্ছে আমি সার্জিক্যালি অথবা পোস্ট ইরাডিয়েশনে থাইরয়েডের সাথে যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ফেলে দেই আর কিছু ইডিওপ্যাথিক কজ থাকে, এই দুটা মনে রাখতে পারবেন না? পারবেন কিনা? শেষ, জি আপু। এই দুটা পড়লেই হবে। বোনস এর মধ্যে আসেন, এবার দেখেন বোনস এন্ড অস্টিওপোরোসিস, এটা কিন্তু ইনফিনিটি স্টার। বোনস খুব ইম্পর্টেন্ট, বোনস এর রিমডেলিং সাইকেল আসে আপনাদের, এই যে এই জিনিসটা 90 থেকে 200 ডেজ ইনফিনিটি স্টার রিকলস। টার্ন ওভার অকার এট বোন সারফেস পেরিঅস্টিয়াল এন্ডোস্টিয়াল, মানে পেরি মানে কি, যে এই যদি একটা বোনস হয়, মনে করেন আপুরা এটা যদি একটা বোনস হয়, এই যে মনে করেন এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে আপনার একটা ডায়াফাইসিস, এটা হচ্ছে আপনার ইপিফাইসিস, এটাও আরেকটা ইপিফাইসিস। এই যে আপনার এটার বাইরের দিকে হচ্ছে এই যে বাইরের দিকে পেরিঅস্টিয়াল, অস্টিয়াল, ভিতরের দিকে হচ্ছে কি এন্ডো অস্টিয়াল। টোটাল সারফেস এরিয়া পড়া লাগবে না। অস্টিওব্লাস্টিক মডিউলেটর কারা? অস্টিওব্লাস্টিক মানে ইম্যাচিউর বোন সেল। আচ্ছা একটা প্রশ্ন করি তো দেখি আপনারা পারেন কিনা। মেজর বোন ফর্মিং সেলস আর হুইচ সেল? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওপ্রোজেনেটর সেল, স্টেম সেল, কে বলেন তো? অস্টিওপ্রোজেনিটর সেল। মেজর বোন ফর্মিং সেল, মেজর বোন ফর্মিং সেল Osteoblast হবে। অস্টিওব্লাস্ট সেল, মনে থাকে যান, কারণ ইম্যাচিউর সেল সবচেয়ে বেশি থাকে। মেজর বোন ফর্মিং সেল, একদম জ্যান কুইরার সুন্দর একটা লাইন মনে রাখবেন, হ্যাঁ? অস্টিওব্লাস্ট, হ্যাঁ, মেজর বোন ফর্মিং সেল। আর ম্যাচিউর বোন ফর্মিং সেল হচ্ছে অস্টিওসাইট। মেজর বোন ফর্মিং সেল অস্টিওব্লাস্ট, ম্যাচিউর বোন ফর্মিং সেল অস্টিওসাইট, এটা যাতে মনে থাকে। এবং অস্টিওসাইটের আরেকটাও কাজ আছে, অস্টিওসাইট কি করে জানেন? বোনসের ম্যাট্রিক্সটাকে মেনটেন করতে হেল্প করে, মেনটেন করতে হেল্প করে। তাহলে অস্টিওব্লাস্টকে মডুলেটর করে কারা কারা? প্যারাথাইরয়েড, ইস্ট্রোজেন, গ্লুকোকর্টিকয়েড, থাইরয়েড হরমোন। একটা শুধু মনে রাখেন, আমাদের মহিলাদের দুইটা জিনিস মাস্ট সবসময় দেখতে হয়, ইস্ট্রোজেন এবং থাইরয়েড গ্ল্যান্ড। সো কারণ কি, আমাদেরই তো বোনসে সবচেয়ে বেশি টার্নওভার বেশি হয়, কারণ কি ওই যে ইস্ট্রোজেন যতদিন আছে ততদিন আমরা আছি, ইস্ট্রোজেন নাই আমরাও নেই। সো প্যারাথাইরয়েড, ইস্ট্রোজেন আর হচ্ছে থাইরয়েড হরমোন। অস্টিওক্লাস্ট মডুলেটর, দেখেন ক্লাস্ট মডুলেটরের মধ্যে কখনোই 16 ভুলবেন না, কখনোই 16 ভুলবেন না, কখনোই না। এক নাম্বার যদি বোনসের কোনো একটা জিনিস আসে যে বোনস ডিসরাপশন হয় কি কারণে, এগুলা যখন এই যে ফেজ এ, ফেজ বি অথবা আপনার এক্সএস পার্ট 2 10 ঢুকবেন, এই যে এগুলা ম্যাডামরা জিজ্ঞেস করবে। একটা কথা ম্যাডাম, টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর এবং কিছু ইন্টারলিউকিনস। ইন্টারলিউকিনস কি কি ম্যাডাম? 1 এবং 6 বলেন। ইন্টারলিউকিনস কারা কারা? 1 এবং 1 এবং 6। 1 এবং 6 ইন্টারলিউকিন, 1 এবং 6 ইন্টারলিউকিন, 1 এবং 6। স্কিন চলে গিয়ে আপনার সুন্দর মুখ চলে আসছে আমাদের সামনে। সুন্দর মুখ, আহারে আপনারা আসলে আমাকে ভালোবাসেন দেখে আমার মতো একটা কালো ছালো মানুষকে কত সুন্দর বলতেছেন, থ্যাংক ইউ। আপনি কালো ছালো, তাহলে তো আমি নিগ্রো। আমাকে হয়তো আপনারা এখানে লাইটে দেখেন দেখে আপু, ঠিক আছে? আপনাদের আল্লাহ পাক একটা সুন্দর চোখ দিয়েছে, একটা সুন্দর মন দিয়েছে, যার কারণে আপনারা সবসময় আমাকে সুন্দর দেখেন। আলহামদুলিল্লাহ, আমি যেদিন 36 ঘন্টা ডিউটি করে এসে পড়াইতে বসছি সেদিনও আপনারা মেসেজ দিয়েছেন আপু সুন্দর লাগতেছে। আজকেও দৌড়াদৌড়ি করে, আজকে আমার মোবাইলে দেখলাম উঠছে যে আমি 4 মাইল হাঁটছি, আসলে কিন্তু কোনো হাঁটি নাই, আমি একতলা থেকে দোতলা, দোতলা থেকে ওটি, ওটি থেকে আউটডোর, আউটডোর থেকে প্রফেসরের রুম, দৌড়াইতে দৌড়াইতেই দেখলাম আমার স্টেপ উঠছে আর আমার মাইল উঠছে। আমি বলছি আমার আর কি দরকার সকালে উঠে ঘুম থেকে হাঁটা, আমি হাসপাতালে যদি 4 মাইল হাঁটি প্রতিদিন আর কি লাগে, বুঝছেন? এটা অ্যাক্টিভিটি আপু, দরকার হ্যাঁ, আছে। এটা অ্যাক্টিভিটি না। আমাকে আমার প্রফেসর একটা কারণে খুব পছন্দ করে, সেটা হচ্ছে আমি পেটে খাবার থাকুক না থাকুক, প্রফেসর একটা কথা বলছে আমি 5 মিনিটে সেটা একদম হাজির। কিভাবে হাজির হলো? আমি খুব রান মানে দৌড়াই, আমি 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 এখন আমার মানে ইয়ে হয় কি, প্রফেসর হাঁটে আমাকে দৌড়াতে হয়, প্রফেসরদের হাঁটা এত দ্রুত, ওই উনাদের সাথে উনাদের হাঁটা আর আমি দৌড়াইতে যাই, এখন আমি নর্মালি দৌড়াই, বুঝছেন? এটা হচ্ছে আমার অবস্থা। আচ্ছা আসেন, তারপর হচ্ছে টিস্যু নেক্রোটিক ফ্যাক্টর আর হচ্ছে 1 আর 6। আচ্ছা এখন তো আসছে, এবার আসেন পিক বোন ডেনসিটি মাস অকার্স এট দ্য এজ অফ 25। দুঃখের সাথে জানাচ্ছি যে এই বয়সটা আমরা সবাই পার করে ফেলেছি, যে পিক বোন ডেনসিটি মাস, তাই না? কত ভালো সেই মুহূর্তে আমার বোনসের ডেনসিটিটা ছিল। ওকে, এবার চলে আসেন আপু, অস্টিওক্লাস্ট হ্যাজ নো প্যারাথাইরয়েড রিসেপ্টর। অস্টিওক্লাস্টে কোনো প্যারাথাইরয়েড রিসেপ্টর থাকে না। ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার। অস্টিওক্লাস্ট ইজ আ প্রোডাক্ট অফ অস্টিওব্লাস্ট। অবশ্যই না, বলেন তো প্রথমে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, তাহলে অস্টিওব্লাস্ট এরপরে তো সাইট হবে, এরপরে তো ক্লাস্ট হবে। আপনি যদি বলেন যে অস্টিওসাইটের পরেই হচ্ছে অস্টিওক্লাস্ট হবে, কোনো সমস্যা নাই, ওটাও আপনার কোনো ভুল হবে না। অস্টিওব্লাস্ট হ্যাজ, দেখেন অস্টিওক্লাস্টের আপনার হচ্ছে প্যারাথাইরয়েড রিসেপ্টর থাকে না, কিন্তু দেখেন তো অস্টিওব্লাস্টের প্যারাথাইরয়েড রিসেপ্টর থাকে। আপনারা পাইছেন কিনা? ব্লাস্ট মানে কি? ইম্যাচিউর, ও তখনো ইম্যাচিউর, সো ওর হচ্ছে প্যারাথাইরয়েড রিসেপ্টর থাকবে, এটা যাতে আপনাদের মনে থাকে। হ্যাঁ, বায়োকেমিক্যাল মার্কার অফ বোন টার্নওভার, এই জিনিসটাকে সুন্দর করে একটা কথা বলে দেন যে বাবা তুমি তোমার মতো থাকো, আমি শুধু একটা জানি যে টাইপ 1 কোলাজেন হচ্ছে আমাকে বোন টার্নওভারে হেল্প করে, আর কিছু পড়া লাগবে না, যে হাইড্রক্সিপোলিন, পাইরিডলিন আপু এগুলো আসবে না, যেটা আসবে না ওটা আপনাদের এখন কোনো অ্যালপক্সাইড এগুলো পড়ার দরকার।
তারপর চলে আসেন অস্টিওপোরোসিস, এবং অস্টিওপোরোসিস পাশে ইনফিনিটি স্টার লেখেন, এবং ইনফিনিটি স্টার লিখে লেখেন যে রিকলস। এই বিএমডি থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, আজকে আমাকে মনে করেন তো, আমি কেন ভুলে যাই সবকিছু, আমাকে এক্ষুনি ক্লাস শেষ হলে মনে করবেন, এটার একটা সুন্দর ছবি দিব আমি, যে আপনার বিএমডির একটা হ্যাঁ, সুন্দর ছবি দেখে একটা কথা মনে পড়লো, আপনি যে ট্যানার স্টেজিং দিয়েছেন, ওখানে হুম, যে কয়টা পয়েন্ট আপনি দাগিয়ে দিয়েছেন অতটুকুই পড়তে হবে নাকি বাকি পুরোটা একটুকি পড়তে হবে? একটুকি একটুকি আর ওকে একটা ওকে লাইনও করবেন না, আর একটা ওকে, স্টেজিং ঠিক শুনেন, আছে। স্টেজিং জীবনেও আসবে না। শুধু আপনাদেরকে আমি একটু মাথায় রাখার জন্য, কারণ যখন আপনি পাস করে পার্ট 2 তে যাবেন, 3 তে যাবেন, আপনি যাতে এটা ভুলে না যান যে ট্যানার স্টেজিং বলতে কিছু একটা ছিল, যে দীপাপু এত ব্যর্থ আমাদেরকে জীবনে বলেইনি। ট্যানার স্টেজিং ওরকম ভাবে ঠিক আসবে না, আছে। পার্ট 1 আসবে না আপু। ঠিক আছে, সো ভয়ের কিছু নেই, জাস্ট আপনাদেরকে একটু চাপে রাখা আর কি, যে একটু পড়লেন, যে জিনিসটা কি একটু দেখলেন, এই জন্য দেখেন না আমি 2-3টা লাইন শুধু দাগায় দিচ্ছি, আর কিন্তু কিছু দাগায় দিইনি। ঠিক আছে, জি আপু। আচ্ছা তাহলে -2 মাইনাস মনে করেন 2.5, এদিকে হচ্ছে +1, এদিকে +2। আপু এরকম একটা ছবি আমি আজকেই দিব, আমাকে একটু মনে করাই দিন, আমি দিব আপনাদেরকে। এইটাকে বলা হয় আপু অস্টিওপোরোসিসের জন্য আপনি বোন মিনারেল ডেনসিটি আপনি নির্ধারণ করবেন। এই যে ধরেন আপনাকেই আমি, যে রিমাপুর একটা হচ্ছে বেবি আছে, এখন রিমাপুর হঠাৎ করে ব্যাক পেইন হচ্ছে এবং হাত পা খুব ব্যথা করছে, ঠিক আছে, যেহেতু যদি আমি জানি না আপুর বয়স কত, যদি আফটার 30 হয় আমাদের মতো হয়, তাহলে আমি বলবো যে ঠিক আছে এবার আমি একটা, 27 years 6 months। আচ্ছা ওরে বাবা একদম সেই সাহসী লেডি, যে পৃথিবীর বুকে সবাই হচ্ছে বয়স লুকায়, সে একদম প্রাউড ফিল করে বলে দিচ্ছে। ঠিক আছে, এরকম প্রাউড ফিলিং লেডি গুলোকে আমি খুব পছন্দ করি। ঠিক আছে, আসেন তারপর হচ্ছে আপনার তাহলে ডাব্লিউএইচও, এই ডাব্লিউএইচও এটাকে বলা হয়, এটা বোন মিনারেল ডেনসিটি যে স্কোরটার মাধ্যমে করে আপু, সেই স্কোরটাকে বলা হয় টি স্কোর। টি স্কোর নিশ্চয়ই টি নাম, মানে এরকম টি বা আমাদের মানে কোন একজন বিজ্ঞানী যে হচ্ছে তার নাম টি দিয়ে নিশ্চয়ই সে আবিষ্কার করছে, নাহলে তো টি স্কোর হতো না। তো এই বিএমডি কে ডাব্লিউএইচও যে স্কোরটা দিয়ে বের করে তার নাম টি স্কোর। এই টি স্কোরটা হচ্ছে যে +1, -1, -2, -2.5, +1, +2, +2.5, এরকম আমরা দিয়ে এটা প্রকাশ করি। এখন আপু নর্মাল টি স্কোরটা থাকবে গ্রেটার দেন অর ইকুয়াল টু -1, মানে কি আপু এই যে দেখেন -1 এর বেশি হওয়া মানে কি, তার মানে কি 1 এর উপরে থাকতে হবে, এটা মানে নর্মাল। এতটুকু বুঝছেন কিনা বলেন? এখন আজকে আমি রিমা আপুর বা মনে করেন আমি আমার মায়েরই বিএমডি করলাম, আমি এই পর্যন্ত 3 বার আমার আমারটা করছি। তা এই বিএমডি তে আপনার হচ্ছে, আপনার যখন আমি দেখবো যে আরে আলহামদুলিল্লাহ +1 আছে, বিএমডি স্কোর এইভাবে দিয়ে দেয় আপু, +2 আছে, 2.5 এর ভিতরে আছে, তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম, নর্মাল হচ্ছে -1 থেকে ইকুয়াল আর তার বেশি হবে, তার মানে মোটামুটি এখনো সে নর্মাল আছে, ভালো আছে। অস্টিওপেনিয়া আপুরা ভালো করে দেখেন, -1 থেকে কম কিন্তু গ্রেটার দেন -2.5, তার মানে কি এই রেঞ্জটার ভিতরে না আপুরা, এই রেঞ্জটার ভিতরে না বলেন? জি। এই রেঞ্জটার ভিতরে হলে আপু অস্টিওপেনিয়া, পেনিয়া মানে সে তখন প্যানিক হওয়া শুরু করবে। মনে রাখবেন -1 এর নিচে নামা মানে আস্তে আস্তে প্যানিক হওয়া শুরু করবে, তাহলে অস্টিওপেনিয়া। এরপরে যখন -2.5 এর নিচে আপু আরো -3, -4, -5 এর দিকে চলে যাবে, ধরেন -4 আসছে আপনার মায়ের, আল্লাহ মাফ করুক, তখন আপনি টেনশন শুরু করে দিবেন যে আমার মায়ের তো অস্টিওপোরোসিস হয়ে যাবে, এখন হচ্ছে বোনস ক্ষয় শুরু হয়ে যাবে। এরপর আপু মনে করেন হঠাৎ করে আপনার মায়ের বাথরুমে পড়ে গিয়ে তার হচ্ছে একটা বোনস ফ্র্যাকচার হয়ে গেছে, মাদের তো এগুলা পোস্টমেনোপজালি অহরহ হয়, তারা একটু হাঁটতে গেলেও দেখি পড়ে যায়, তাইলে তাদের হচ্ছে একটা মানে তাদের একটা ফ্র্যাকচারের হিস্ট্রি আছে। অথবা আপনি আপনার মায়ের হচ্ছে হঠাৎ করে বিএমডি করলেন, আপনি পাইলেন -4, এর কিন্তু মোস্ট প্রোন টু ফ্র্যাকচার, তাদেরকে আমরা বলি মা আপনি সিঁড়ি দিয়ে নামার সময় সাবধানে নামবেন, আপনি বাথরুমে গেলে সাবধানে যাবেন, আপনি কিন্তু যে কোনো সময় পড়লে আপনার এত বেশি হাড় ভঙ্গুর, আপনি কিন্তু পড়ে গেলে আপনার হাত পা ভেঙে যাবে। তার মানে সিভিয়ার অস্টিওপোরোসিস বলার জন্য সেখানে দেখবেন বলে দিবে যে একটা লোক হেঁটে যাচ্ছে অথবা সে সিঁড়ি দিয়ে নামছে, তখন সে সাথে সাথে পড়ে গিয়ে তার হচ্ছে হিউমেরাস ফ্র্যাকচার হয়েছে এবং তার বিএমডি করার পরে সে হচ্ছে -4.5 পেয়েছে, তাহলে এবার বলো তো যে সে কোন ক্যাটাগরিতে পড়েছে বিএমডি অনুপাতে টি স্কোর, সিভিয়ার অস্টিওপোরোসিস। করেছে সিভিয়ার অস্টিওপোরোসিস। আপু তাহলে এখান থেকে যদি আমাদের নেক্সট থেকে একটা এসবি আসে, আমরা পারবো কিনা বলেন? পারবো। পারবো ইনশাআল্লাহ, হ্যাঁ এসবি আসবে, এটা আপনারা রিকল সলভ করতে গেলে পাবেন। হ্যাঁ শেষ। ইজ আ বোন ডিজিজ ক্যারেক্টারাইজ বাই, তাহলে কি বোন ডিজিজ কখন হবে? যখন বোন মিনারেল ডেনসিটি কমে যাবে, ডিসরাপশন অফ বোন কো আর্কিটেকচার, তার মানে কি বোন বিএমডি কমে গেলেই তো বোনসের আর্কিটেকচার কমে যাবে, শেষ। এরপর চলে আসেন প্রিভ্যালেন্স ইন এজ অফ 50 ইয়ার্স ওল্ড, তাহলে 50 ইয়ার্স ওল্ড এর ক্ষেত্রে দেখেন তো, মেইলের ক্ষেত্রে মাত্র 20%, ফিমেলের ক্ষেত্রে কেন? কারণ ফিমেল তো তখন আপনার হচ্ছে মেনোপজে চলে গেল, তাতে ইস্ট্রোজেন নাই, সো ফিমেল বেশি সাফারার। এরপর চলে আসেন আপু, সেটা হচ্ছে এই যে আবারও নর্মাল, অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস, এগুলো যাতে আপনারা বুঝতে পারেন, আমি যেন এটা আপনাদের ছবি অনুপাতে দিলে যেন বুঝেন। এরপর চলে আসেন আপু এনভায়রনমেন্টাল, দেখেন যারা স্মোকিং বেশি করবে, অ্যালকোহল খাবে, ম্যাল নিউট্রিশন হবে, ইমোবিলাইজেশন হবে, বলি না দেখেন যে আপু একটু হাঁটেন, আমরা যারা আসলে আপু সবসময় পার্সোনাল গাড়ি নিয়ে চলি, এদের জন্য এটা খুব খারাপ, এই জন্য আপু আমি ইচ্ছা করি একটু হাঁটি। যেমন এখন মানে ইদানিং যেটা করি, যে একটু জ্যাম দেখলে গাড়ি ছেড়ে দিয়ে নিজে বাসার কাছাকাছি হলে সুন্দর একটু হাঁটি, যে একটু হাঁটা উচিত, একটু হাঁটা উচিত, মানে আর হাসপাতালে গেলেও দৌড়াই, কারণ কি আপু
আমি যদি মানে নিজে সুস্থ না থাকি, আমি তো আপনাকে সার্ভিস দিতে পারবো না, একটা পেশেন্টকে সার্ভিস দিতে পারবো না। এই জন্য আপনাদের প্রতি আমার আর্নেস্ট রিকোয়েস্ট, যদি পৃথিবীতে আমার কাছ থেকে আপনারা একটা ওয়ার্ডও শুনেন, তাহলে আমি আপনাদের মেন্টর, তাহলে আপনারা আমার রিকোয়েস্টটুকু রাখবেন যে আপনারা নিজেরা খাবার কন্ট্রোল করবেন, রেগুলার হাঁটবেন, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাবেন, টাকা পয়সা ইনকাম করে শুধু ব্যাংকে জমাবেন না, সেই ইনকাম করে একটু বডিকে দিবেন, একটু নিজেরা ভালো ভালো খেয়ে নিজেরা সুস্থ থাকবেন। ঠিক আছে? যতদিন বাঁচবেন খুব হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাদেরকে যে খুব বড় বড় কথা বলে, সেই সারাদিনে ঠিক মতো খাওয়া দাওয়া সঠিক টাইমে করিতে পারে না। ঠিক আছে? আসেন, অটো ইমিউনো ডিসঅর্ডার, সেটা হচ্ছে যে অটো ইমিউন ডিসঅর্ডারের মধ্যে ডায়াবেটিস মেলাইটাস আর সিলিয়াক ডিজিজ, যেটা আমরা জানি। ড্রাগস এর ক্ষেত্রে আপু যাতে খুব ভালো করে মনে থাকে, যে আমরা বলি না মা এত স্টেরয়েড, গ্রামের মানুষগুলো সবচেয়ে বেশি হচ্ছে অস্টিওপোরোসিস নিয়ে আসে, তারা এত বেশি স্টেরয়েড খায়। এবং গ্রামের মানুষ তো তারা মনে করেন সকালে উঠে সবার আগে গ্যাসের ওষুধ হচ্ছে তাদের নাস্তা। আমি জানি না এটা আপনাদের হয় কিনা। আমার ছোট কাকু এত এডুকেটেড একটা পার্সন, এত এডুকেশন দিয়ে সে কি করবে, সে হচ্ছে পুরো মুড়ির মতো হচ্ছে আপনার পিপিআই খায়। মানে উনাকে পৃথিবীতে কেউ কোনোদিন হচ্ছে খুশি করতে পারবে না। ধরো আমি কিছু দিয়ে খুশি করতে পারবো না, আমি যদি বলি শুধু যে তোমাকে 10 পাতা হচ্ছে আমি সার্জেল পাঠিয়েছি, ও মাই গড, সে যে আপনাকে কি দোয়া করবে আপনি কল্পনা করতে পারবেন। বুঝছেন? এরকম আর কি। তারপর চলে আসেন এন্ডোক্রাইন। এন্ডোক্রাইনের ক্ষেত্রে আপু হাইপার থাইরয়েডিজম, যাতে আমাদের মনে থাকে, হাইপার প্যারাথাইরয়েডিজম, আর হচ্ছে আপনার এই যে দেখেন প্রেগনেন্সি ল্যাকটোজেন, এই কথা, এবং হাইপার প্রোল্যাক্টিনিমিয়া, এই কথাগুলো একটু আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি এই কয়েকটা পড়বেন। চলে আসেন আপু হেমাটোলজিক্যাল, এই যে দেখেন লিম্ফোমা, মাইলোমা, সিকেল সেল, অবশ্যই। আর কিছু মেটাবলিক আছে। হেমোক্রোমাটোসিস মানে কি? গতদিনও জিজ্ঞেস করেছি, হেমোক্রোমাটোসিস মানে কি? আয়রন, আয়রন ডিপোজিশন হবে বেশি বেশি। হ্যাঁ ডিপোজিশন বেশি হবে, এইটাই শুধু মনে, আর গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ যদি মনে থাকে আপু, আমি এগুলো আসবে না, এইভাবে করে আসবে। চলে আপু আসেন আগের ওই স্লাইডটা একটু দিতে পারবেন যে অস্টিওপোরোসিসের কোনটা যেন দাগিয়ে দিলেন, ওটা একটু আমি জাস্ট স্ক্রিনশট নিতাম। এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, আপু নিয়ে নিচ্ছি আপু। আচ্ছা ঠিক আছে আপু, নিয়ে নিচ্ছি। আচ্ছা আপু, আপনারা কি আমাকে যদি মাইন্ড না করেন, আমি বেশিক্ষণ আর পড়াবো না, 10-15 মিনিট ওই একটা ব্লাড হেমাটোলজিক্যাল দেখাবো, কিন্তু আমাকে 2-3 মিনিট একটু একটু আমাকে একটু ছুটি দিতে হবে, হ্যাঁ? আপু এর আগের পেজটা একটু দেখান না। আমি ওই পেজটা দিয়ে দেখিয়ে আপনাদেরকে আমি জাস্ট 2-3 মিনিটের জন্য একটু ছুটি নিচ্ছি, জাস্ট আসতেছি। এটা কোনটা দেখাবো? এটা জি আপু। কেউ আছেন? কেউ আছেন?
হ্যাঁ আপুরা আসেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার এবার আমরা হেমাটোলজিক্যাল দেখেছি। এবার আসেন আপু রিস্ক ফ্যাক্টর। আমরা জানি যে বিএমআই যদি 19 আপনার হচ্ছে লেস দেন 19 কেজি পার মিটার স্কয়ার হয়, এবং কারো যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ফ্র্যাকচারের হিস্ট্রি থাকে আপু বিফোর দ্য এজ অফ 75, তাদের কিন্তু এই যে বিএমডি কম থাকার একটা সম্ভাবনা থাকে। এবং আনট্রিটেড প্রিম্যাচিউর মেনোপোজ অথবা আপু কারো যদি সার্জিক্যাল মেনোপোজ হয়ে যায়, এখানে কিন্তু এটা লেখা নাই, আপনারা একটু লিখে নেন, সার্জিক্যাল মেনোপোজ বা এমনি প্রিম্যাচিউর মেনোপোজ যদি হয়ে যায়। আমাকে যে কোনো একজন বলেন তো কত বছরের পূর্বে হইলে প্রিম্যাচিউর হবে? 40 বছর। লেস দেন 35 to 40, ঠিক আছে, এটা বলবেন। ওকে। তারপর চলে আসেন যে ক্রনিক মেডিকেল কোনো ডিসঅর্ডার থাকলে এবং প্রলং হচ্ছে ইমোবিলিটি থাকলে, এটা একটু মাথায় রাখবেন। ট্রিটমেন্ট অফ অস্টিওপোরোসিস আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আপনারা শুধু এটা মনে রাখেন। দেখেন আমার কথা দেখেন, ক্যালসিয়াম দিবেন, ভিটামিন ডি দিবেন, বিসফসফোনেট দিবেন, এবং কিছু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করতে পারেন, যেমন রেলোক্সিফেন। রেলোক্সিফেন কি? সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। তারপরে হচ্ছে আপনি ক্যালসিট্রায়োল দিতে পারেন। এই কয়েকটা আমি যে কয়েকটা বলছি, টেস্টোস্টেরন এগুলো কিছু মেইনলি আপনার হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি আর হচ্ছে বিসফসফোনেট দিতে পারেন, এটাই। আর মাঝে মাঝে আসে যে এইচআরটি হিসেবে আপনি অস্টিওপোরোসিস প্রিভেন্টের জন্য কি দিবেন? সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর মানে রেলোক্সিফেন দিবেন। ওকে আপু, কোশ্চেনগুলো সব পড়বেন, যেখানেই বুঝতে পারবেন না আমাকে জিজ্ঞেস করবেন। ক্যালসিয়াম ইন প্রেগন্যান্সি মানে হচ্ছে প্রেগন্যান্সিতে আমরা জানি ইজ আ হাইপোক্যালসেমিক স্টেট। কারণ কি? এখানে অ্যাক্টিভ ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সপোর্ট হয়ে যায় ক্যালসিয়াম। এখন আমি জিজ্ঞেস করবো, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে কারা কারা যায় প্রেগন্যান্সিতে? অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো দেখেন আমি অ্যামাইনো অ্যাসিড, আলাদা করে পড়াই ক্যালসিয়াম, দিই। ফার্স্ট ট্রাইমেস্টারে জিঙ্ক দেন না? ফসফেট, জিঙ্ক। দেন কিনা? জি। ফার্স্ট ট্রাইমেস্টারে জিঙ্ক দেন, তাহলে জিঙ্ক যাবে। সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টারে ক্যালসিয়াম দেন, আয়রন দেন, হুম। দেন কিনা বলেন? জি। তাহলে মেইন জিনিস হচ্ছে প্রেগন্যান্সিতে যেই তিনটা মেইন লাগবে তারা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা বলেন তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টে সেটা কি আপনার হচ্ছে এনার্জি
এনার্জি খরচ হবে নাকি এনার্জি তৈরি হবে? এনার্জি খরচ হবে। গুড, এনার্জি এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তাই না? গেল। জি। সাথে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড মনে থাকবে আপুরা, এই চারটা, এই নলেজটা থাকলে এফসিপিএস পার্ট 1 ও পাস করে আসতে পারবে। হ্যাঁ, ওখানে আমরা করতাম এসিপি দিয়ে। তাই, আচ্ছা। তাহলে আসেন এবার হচ্ছে আপনার রিমা আপু পাস করছেন কবে এফসিপিএস পার্ট 1? জুলাই আপু। এই জুলাই? জি। আপনি ফাউন্ডেশন ব্যাচে না গিয়ে এই ব্যাচে আসছেন কেন? আপু আমার লাইভ ক্লাস পছন্দ, ওটা ওখানে লেখা ছিল রেকর্ডেড ক্লাস, এই জন্য আমি যাই নাই। না, ওখানেও আমরা লাইভ রেকর্ডেড ক্লাস লেখা ছিল। হ্যাঁ, আমি প্রথমে যখন একদম ওখানে সার্চ করি তখন ওখানে একটা লেখা ছিল যে ফাউন্ডেশন ক্লাস এতগুলো রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, তখন হচ্ছে আমি মেবি আমার আমার রেকর্ডেড ক্লাস এক্সিকিউটিভ পছন্দ না। ভুলে গেছে যে লাইভ রেকর্ডেড। লাইভ রেকর্ডেড বলতে প্রথমে লাইভ হবে পরে ওটা রেকর্ডেড। তবে আপনি বেস্ট ডিসিশন নিছেন, নাহলে এখন আবার আমার ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্টরা তো এখন আবার রিকলসে ভর্তি হতে হবে, কিন্তু এখানে তো আপনি সব একসাথে পাচ্ছেন। আর হ্যাঁ, এটা ভালো। এই ব্যাচে হচ্ছে একটু ধরে ধরে বাচ্চাদের মতো ফিট করানো হয় আর কি, ঠিক আছে না না? আপু, এটা অনেক ভালো, এটা অনেক ভালো, মানে বেসিক শুনতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, শুনতে ভালো লাগে, রাইট। আর এটাই তো লাস্ট করবেন বেসিক, তো এরপরে আসলে এইভাবে আর পড়া হবে না। তারপর হচ্ছে ইনক্রিজ রেনাল লস লিখবেন, রেনাল লস অফ ক্যালসিয়াম, ইনক্রিজ জিএফআর, এবং আপনি দেখেন ডিক্রিজ সেরাম অ্যালবুমিন, ঠিক আছে? তাহলে প্রেগনেন্সি একটা হাইপোক্যালসেমিক স্টেট, ব্যাস এই কথাটা মনে রাখলে হবে। এবং এই অ্যাসোসিয়েটেড উইথ এটা না মনে রাখলেও হবে। ফিটাস কন্টেইন করবে 21 থেকে 33 গ্রাম অফ ক্যালসিয়াম, এটা জানার জন্য জানবেন, এমন না এটা কখনো পরীক্ষায় আসবে, কিন্তু কখনো নলেজ জাহির করতে পারবেন যে ফিটাস একটা 21 থেকে 33 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কন্টেইন করে। এরপরে দেখেন হাইপার ক্যালসিমিক কম্পেয়ার টু দেয়ার মাদার হচ্ছে 1:4:1, এটা মানে কি বলেন তো? এটা মানে হচ্ছে মাকে যদি বাচ্চার সাথে কম্পেয়ার করি তাহলে মার থেকে ও হচ্ছে হাইপার ক্যালসিমিক হবে, Good. রেশিও হচ্ছে বাচ্চাটা 1.4। গুড, বাচ্চার 1.4, মায়ের হচ্ছে 1। তার মানে বুঝছেন আমরা বাচ্চারা যে সবসময় হচ্ছে স্বার্থপর, আমরা মায়ের কাছ থেকে সব ক্যালসিয়াম নিয়ে নিজের হাড়টা সব গঠন করি এবং মাকে হচ্ছে হাইপোক্যালসিমিক স্টেটে ফেলে দিই, ঠিক আছে? এটা মনে রাখবেন। ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট হয়, পেয়েছি কিনা? পেয়েছি কিনা? এখানে অ্যামাইনো অ্যাসিড সাথে এবার ফসফেট লিখে রাখেন ইচ্ছা করে। তারপরে হচ্ছে অসিফিকেশন অকার্স ইন থার্ড ট্রাইমেস্টার। কখন অসিফিকেশন হবে? ইনফিনিটি স্টার হচ্ছে এই লাইনটা, প্রোডিউস প্যারাথরমোন ফ্রম 12 উইকস। প্যারাথরমোন কবে থেকে, ফিটাল প্যারাথরমোন কবে থেকে সিক্রেশন শুরু হবে? 12 উইকস, ঠিক আছে? তারপর চলে আসেন আপু উন্ড হিলিং। উন্ড হিলিং এ আপু কিছু বইয়ে পাবেন 3টা স্টেজ, কিছু বইয়ে পাবেন 4টা স্টেজ, কোনোটাই কিন্তু ভুল না। আবারও বলতেছি, আপনার এখানে এমসিকিউ আসবে না যে কোনটায় 3টে স্টেজ কোনটা 4টা স্টেজ। এমসিকিউ আসলে আপনি টেনশনে পড়তেন। এখানে আসবে যে হেমোস্ট্যাটিক ফেজে কি হয়, ইনফ্লামেটরি ফেজে কি হয়, প্রলিফারেটিভ ফেজে কি হয়, রিমডেলিং ফেজে কি। এবং দেখেন এই যে আমি বলছি কিনা যে এই যে দেখেন 3 to 5 বিভিন্ন বইয়ে বিভিন্নটা বলেছে, দেখেছেন কিনা আপুরা? বিভিন্ন বইয়ে বিভিন্নটা বলেছে, তো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই। শুধু এটা মনে রাখেন যে হেমোস্ট্যাটিক ফেজ যেটা আপু, হেমোস্ট্যাসিস ফেজ মানে কি, আপনার কোনো একটা জায়গায় ব্লিডিং হয়েছে, ওই জায়গার সবার ফার্স্টে কাজ হচ্ছে সেখানে 24 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার কে আসবে বলেন তো? নিউট্রোফিল। এরপরে হচ্ছে কি আসে? ম্যাক্রোফেজ আসে। এগুলো এসে হচ্ছে সেখানে হেমোস্ট্যাসিসটাকে প্রিভেন্ট করবে, মানে আপনার একটা অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশনের সবগুলো রিয়াকশন করবে। এরপরে হচ্ছে আপু ইনফ্লামেটরি, ভালো করে খেয়াল করেন যে আপনার হচ্ছে ইনফ্লামেটরি ফেজ, ওই যে কলর ডলর রুবর আপনার হচ্ছে ফাংশনলেসিয়া সব হবে। প্রলিফারেটিভ ফেজ মানে কি আপু? প্রলিফারেশন, এখন আপনার ওই যে জায়গাটা হচ্ছে উন্ড হয়েছে ওই জায়গাটাকে প্রলিফারেশন করতে হবে। কি প্রলিফারেশন করবে? ব্লাড ভেসেল প্রলিফারেশন না করলে কি ওই জায়গায় আপনার নতুন ভাবে কিছু হবে? তাহলে অ্যানজিওজেনেসিস, অ্যানজিওজেনেসিস মানে ব্লাড ভেসেলকে প্রলিফারেশন করবে, এবং বেশি বেশি ওই জায়গাটাতে যখন কোলাজেন আপনার ডিপোজিশন করবে তখন জায়গাটা দ্রুত হিলিং হবে। এজন্য অ্যানজিওজেনেসিস এবং কোলাজেন ডিপোজিশন হবে কোন ফেজে আপু? প্রলিফারেশন প্লাস কোলাজেন ডিপোজিশন, প্রলিফারেশন ফেজ হবে। রিমডেলিং ফেজ মানে কি আপু? রিমডেলিং ফেজ মানে কি? আবার পূর্বের অবস্থায় আসে। হ্যাঁ, গুড। পূর্বের অবস্থায় আসতে যে সময়টা লাগে সেই সময়টাই হচ্ছে রিমডেলিং ফেজ। এই যে দেখেন আপু উন্ড হিলিং এ 3 থেকে 4তম দিনে কোন জিনিসটা আসে এটাও আপনাদেরকে বলছে, ওই যে ইনফ্লামেটরি ফেজে। দেখেন ইনফ্লামেটরি ফেজে, তাহলে 3 থেকে 4তম 72 ঘন্টা পরে বা 72 থেকে পরের ঘন্টাগুলো কি ম্যাক্রোফেজ আসে? আমরা জানি না আপু, বলেন ম্যাক্রোফেজ। এরপর দেখেন আপু আর আপনার হচ্ছে আরেকটা এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এখানে কোশ্চেন থেকে এই জিনিসটা পড়াইতে হয়, সেটা হচ্ছে ফুল স্ট্রেংথ আসতে কতদিন লাগে? এটা পরীক্ষায় আসছে। ফুল স্ট্রেংথ হতে কতদিন লাগে আপুরা? দেখেন তো 12 সপ্তাহ। আপনারা না একটা জিনিস করবেন, সেটা হচ্ছে 12 উইকস দিয়ে একটা পেজ বানাবেন। জীবনে যা 12 উইকস পাবেন সব লিখবেন, দেখবেন অনেকগুলো অ্যান্সার একসাথে গুছানো হয়ে যাবে। আজকের দিনে 2টা 12 উইকস পেয়ে গেছেন। গতদিনও আমি এন্ডোক্রাইনোলজিতে 12 উইকস পড়াইছি। দেখি কে বলতে জি আপু। বলেন তো। আপু অক্সিটোসিন আর হচ্ছে যে ভ্যাসোপ্রেসিন ফার্স্ট অ্যাপিয়ার হয় হচ্ছে 12 উইকে, আর T4 হচ্ছে যে প্রিডমিনেন্টলি অ্যাক্টিভ হয় হচ্ছে যে 12 উইকে। দেখছেন দেখছেন, তাহলে অলরেডি 5টা জিনিস পেয়ে গেছেন না, মানে 4টা জিনিস পেয়ে গেছেন না? এই 12 উইকস দিয়ে একটা নোট করবেন। আমি বলছি না আমার ফিজিওলজিতে যদি কেউ আমার কথাটা শুনেন পরীক্ষার আগে সবচেয়ে ইজি লাগবে ফিজিওলজি আর এন্ডোক্রাইনোলজি, ঠিক আছে? কারণ গুছানো হয়ে যাবে যে। তাহলে চলে আসেন যে 12 উইকস, এই যে 12 উইকস, ওকে। তারপরে চলে আসেন যে
আচ্ছা, এখন বলেন তো আপু 48 ঘন্টার মধ্যে কে আসবে? নিউট্রোফিল। এই যে পলিমরফো নিউক্লিয়ার নিউট্রোফিলস। আচ্ছা, তারপরে হচ্ছে এটা তো চলে গেল। আচ্ছা, অন ডিউরিং, এটা আমরা ড্যামেজ এন্ডোথেলিয়াম, এটা পড়লেই বুঝবেন। এটা আমরা দেখি, আসেন আপু। আপু আমি আজকে আপনাদেরকে এমন একটা জিনিস পড়াবো যেটা আপনারা শুধু শুনবেন, এরপর আমি রিমা আপুকে ধরবো, আমি রেজওয়ানা আপুকে ধরবো, আমি কিন্তু বলে দিচ্ছি কাকে কাকে ধরবো। আমি তাসলিমা আপুকে ধরবো, যদি না পারেন খবর আছে। প্রথম কথা হচ্ছে আপু, এই যে যত মারামারি গেছে, এই যে পুলিশের বাড়ি খাইছে গ্লুটিয়াসে, এই গ্লুটিয়াসে বাড়ি যে বাইরে থেকে ঠাস করে মারছে, তার মানে কি তার বাইরের টিস্যু ইনজুরি হয়েছে কিনা? লাল হয়ে গেছে, ফুলছে, সবকিছু হয়েছে না? জি। বলে, তাইলে এটা হচ্ছে তার টিস্যু ফ্যাক্টর, মানে টিস্যু ড্যামেজ হয়েছে। হুম। এটা এক্সটার্নালি হয়েছে, হুম। যার কারণে এক্সট্রিনজিক পাথওয়ে গুলো আপনার এখানে কি হবে? কি হবে? পাথওয়ে ইনিশিয়েট হবে। ইনিশিয়েট হবে। আচ্ছা বলেন তো আপু, এই যে যদি ঢাকা শহরে বসবাস করেন এবং আমার মতো শাহবাগ এরিয়াতে সারাদিন ঘোরাঘুরি করেন, আজিজের পাশে হাবিবুল্লাহ রোডে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন অনেক স্মার্ট মেয়ে, যাদের মতো আমরা হতে পারি নাই, যারা চিন্তা করেছে না রে জীবনে ফাইব্রয়েড ইউটেরাস হতে দেওয়া যাবে না, দাঁড়ায় দাঁড়ায় স্মোকিং করে। বলেন তো স্মোকিং করলে কি একটা ডিজিজ হয় না মেয়েদের? কোনটা জানেন না? ফাইব্রয়েড ইউটেরাস স্মোকারদের। Vibrate. হ্যাঁ, ফাইব্রয়েড হবে না। হ্যাঁ, এখন দেখেন, এই যে স্মোকিংটা করছেন, এটা একটা এন্ডোথেলিয়াম, ব্লাড ভেসেলের ভিতরে এই যে একটা এন্ডোথেলিয়াম, এই এন্ডোথেলিয়ামটা নিকোটিন গিয়ে এন্ডোথেলিয়ামটাকে ইনজুর করছে। তাহলে এটা কি আপনার ভিতরের জিনিস না? বলেন, এটা কি আপনার হচ্ছে ভিতরের, এই যে একদম সারফেসের কন্টাক্ট না? মানে আপনার হচ্ছে একটা ব্লাড ভেসেলের ভিতরের জিনিস না? জি। তাহলে যেই জিনিসটা আপনাকে বডির ভিতরের কোনো জিনিসকে, আপনি একদম কোনো লেয়ারকে ইনজুর করছেন, ভিতরের কোনো অর্গানকে ইনজুর করছেন, দিস ইজ হচ্ছে সারফেস কন্টাক্ট, তখন হচ্ছে কিছু ইন্ট্রিনজিক পাথওয়ে বডির হচ্ছে আপনার অ্যাক্টিভেট হবে। আর এই যে যত টিস্যুর, মানে যত লাঠির বাড়ি, পুলিশের বাড়ি, আসামিকে দাগি আসামিকে বাড়ি, এগুলো সব কি হবে? তারপরে এই যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আপনি পড়ে গেলেন, পা থাকলে কি হবে? সব এক্সটেন্সিভ হবে, তখন টিস্যু ড্যামেজ হবে। দেখেন আগে এই সহজ জিনিসটা আগে বুঝতে হবে। এই যে দেখেন টিস্যু ড্যামেজ হয়েছে। আর ইন্ট্রিনজিক মানে এই যে দেখেন সারফেস কন্টাক্ট, ওই যে আমি কি বলছি স্মোকিং, একটা উদাহরণ দিয়ে রাখেন, তাহলে পরীক্ষার আগে এটা মনে থাকবে যে স্মোকিং এই যে এন্ডোথেলিয়ামকে যে ইনজুরি করছে। এখন আপু আপনারা ছোটবেলা থেকে ফুল পরে টুপ করে লও সবে অ্যাপ করে আপনারা 13টা হচ্ছে ক্লটিং ফ্যাক্টরের নাম পড়েছেন না? জি আপু। আপনারা পড়েছেন যে এখানে হচ্ছে আমাদের 13টা ক্লটিং ফ্যাক্টর আছে। এখন এই ক্লটিং ফ্যাক্টর গুলো কি কাজ করে বলেন তো? যখন আপনার প্রচন্ড ব্লিডিং হচ্ছে, তারা ক্লট হতে হেল্প করে, করে কিনা বলেন? জি। এই যে ক্লট হতে যে হেল্প করে, আসলে কি এই ক্লট গুলা ফিব্রিন হয়ে বসে থাকে। আমরা দেখেন না পড়ি ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, এফডিপি। জি আপু। জি। এই এফডিপি মানে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, মানে কি এটা ডিআইসি তে পাওয়া যায়। ডিআইসি মানে কি? আপনার বডিতে অনেকক্ষণ ধরে পারসিস্টেন্ট ব্লিডিং হতে হতে একটা কন্ডিশন, যে ফিব্রিন হয়ে যে ব্লিডিংটা অফ হবে, অফ হয়ে বসে থাকবে, তখন আর সেই কন্ডিশন থাকে না, আর কোনো ক্লটিং ফ্যাক্টর কাজ করতে পারে না। তখন কি হয়? ফিব্রিন গুলো ভাঙা শুরু করে। আরে বাবা, ফিব্রিন ভাঙা মানে তো ক্লট ভাঙা শুরু করে। যখন ক্লট ভেঙে হোল বডিতে ছড়ায় পড়ে, তখন কি একটা রোগীর মৃত্যু নিশ্চিত না? নিশ্চিত কিনা? জি আপু। তাইলে এই যে একটা ফিব্রিন আপনার বডিতে কতটা ইম্পর্টেন্ট, এটা বুঝছেন কি? একটা ফিব্রিন ক্লট, এই দেখেন এই সেই এই টিস্যুর বাড়ি, অর্থাৎ বাইরের থেকে এক্সট্রিনজিক। আপনি স্মোকিং করতেছেন, এন্ডোথেলিয়ামকে ইনজুরি করতেছেন, এন্ডোথেলিয়াম রাপচার হয়ে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, হয়ে দেখেন এই যে ফিব্রিন হয়ে বসে থাকতেছে। আমি এই পর্যন্ত যতগুলো কথা বলছি বুঝছেন কিনা? হ্যাঁ আপু বুঝছি। জি আপু। বাকি মেকানিজম কিন্তু এখনো বলি নাই, বাকি সব বাদ। এবার চলে আসেন, এই এতগুলো ঘটনা ফুল পরে টুপ করে অন্তত এই 4টা তো মাথায় রাখবেন। কি? সেটা হচ্ছে ফিব্রিনোজেন, 2 হচ্ছে প্রথম বিট, 3 হচ্ছে টিস্যু, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, টিস্যু অ্যাক্টিভেটিং। হ্যাঁ, আর 4 হচ্ছে ক্যালসিয়াম আয়ন। আগামী 5 মিনিট একটা মানুষ একটা কথা বলবেন না, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, একদম আমার কথা শুধু শুনবেন, বাকি সবার সবকিছু বন্ধ করেন, কোনো কারোর সাথে কোনো কথা বলবেন না। ক্লাসটা এখন ছেড়ে দিব, শুধু আমার কথা শুনেন। এই এক্সট্রিনজিক ইন্ট্রিনজিক পাথওয়ে না বুঝলে হবে না। এখন আসেন আপু, আপনার বডিতে যখন এক্সট্রিনজিক পাথওয়ে বাইরে থেকে যখন বাড়িটা খান না, তখন সেটাতে অল্প কয়েকটা হচ্ছে আপনার আপনার হচ্ছে ক্লটিং ফ্যাক্টর কাজ করে। কিন্তু ওই যে এন্ডোথেলিয়াল ইনজুরি করে দিচ্ছেন ভিতর থেকে, এই ক্লটিং ফ্যাক্টর গুলো এক্সট্রিনজিক ইন্ট্রিনজিক কাজ হওয়ার ক্ষেত্রে আপু কেন জানি দেখা গেছে সবার আগে এরা ডিসেন্ডিং ম্যানারে অ্যাক্টিভেট হয়। মানে আপনি চিন্তা করেন, যেখানে 1 থেকে অ্যাক্টিভেট হওয়া শুরু করবে, সেখানে তারা সেটা হয় না, তারা আগে হচ্ছে 12 থেকে শুরু করে অ্যাক্টিভেট হওয়া। তাহলে কি এটা ডিসেন্ডিং মানে রেট্রোগ্রেড ম্যানারে অ্যাক্টিভ হচ্ছে না? হচ্ছে কিনা বলেন? জি। রেট্রোগ্রেড ম্যানারে অ্যাক্টিভ হচ্ছে। এবার দেখেন আপুরা, মনে করলাম এখন আমি ইন্ট্রিনজিক ফ্যাক্টরটা পড়ছি। ইন্ট্রিনজিক, আপনি অনেক স্মোকিং করছেন স্মোকিং করছেন স্মোকিং করছেন, করার পরে আপু সেটা এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে গেছে, এখানে একটু ক্লটিং হলো, সাথে সাথে আপনার 12 নাম্বার এ মানে অ্যাক্টিভেটেড, 12 নাম্বারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওদের মধ্যে এত প্রীতি, 12 বলে দোস্ত আমি তো পারছি না, ও তো এত বেশি নিকোটিন নিচ্ছে, এত বেশি অ্যালকোহল খাচ্ছে, ও তুই 11 অ্যাক্টিভেট হয়ে যা। তখন 11 অ্যাক্টিভেট হতে থাকে। ভালো করে দেখেন, 11 বলে
সে হচ্ছে 10কে পছন্দ করে না, সে 9কে অ্যাক্টিভেট করে। কারণ কি, 10 হচ্ছে একটা কমন পাথওয়ে। 10কে কেন পছন্দ করে না? যে 2 নৌকায় পা দেয় তাকে কেউ তেমন একটা পছন্দ করে না। যে বান্ধবী তুমি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসবা, বা একটা বিয়ে বা হাজবেন্ড, ঠিক আছে তুমি আমাকেই সবচেয়ে বেশি পছন্দ করো। তো 10 যেহেতু সে এক্সট্রিনসিক কেও সে অ্যাক্টিভেট করে, যার কারণে সে তাকে পছন্দ করে না। সে এই জন্য 11 গিয়ে সরাসরি 9কে অ্যাক্টিভেট করে দেয়। ভালো করে দেখেন, এই যে 9কে অ্যাক্টিভেট করে দেয়। এবার 9 কি করে, 9 এর ক্ষেত্রে এই যে এখানে তো 8 কোনো ফাংশন করেনি, 8 এবং প্লাটিলেট এবং 4 নাম্বার, দেখেন 4। তাহলে এই 9 এর পরে আপুরা 1 মিনিট, ইম্পর্টেন্ট সময় যদি কলম ঝামেলা করে তখন মেজাজ খারাপ হয়। দেখেন তো, এই যে 11 9, 9 এর পরে দেখেন 4 নাম্বার এবং 8 নাম্বার সাথে যুক্ত হয় প্লাটিলেট। এই তিনটা জিনিস কি করে, এই 9 এর পরে সে 10কে অ্যাক্টিভেট করে। এই 10 মনে করেন এখন শুধু ইন্ট্রিনসিক ফ্যাক্টরে 10 পর্যন্ত আমরা পড়েছি। এখন দেখেন, যখন টিস্যুর বাড়ি, ওই যে আপনার পুলিশের লাঠি চার্জ খেলো, লাঠি চার্জ খাওয়ার পরে সবার ফার্স্টে আপনার 7 নাম্বার হচ্ছে, তাহলে বলেন তো লাকি 7 নাকি আনলাকি 7? বলেন তো, বলেন। আপনি আনলাকি বাড়ি, 7। পুলিশের আনলাকি। বাড়িটা, হ্যাঁ পুলিশের বাড়িটা খাওয়ার সাথে সাথে আপনি আপনার 7 নাম্বারটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে আপু যাবে। লাকি বলা যায়, কারণ ও স্টিমুলেটেড হয় বলে তো পাথওয়েটা শুরু হয়, ওকে সেভ করে লাকি আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে লাকি, ওকে ঠিক আছে লাকি। আমি সাথে কিছু টিস্যু ফ্যাক্টর, কারণ কি আপু টিস্যুর মধ্যে তো কিছু ফ্যাক্টর থাকে, টিস্যু ড্যামেজ হচ্ছে বাইরে থেকে। সো টিস্যু ফ্যাক্টর এবং 7 নাম্বার দুইটা, তার মানে আজকের পর থেকে মনে রাখবেন, আপনারা কেউ গ্লুটিয়াসে বাড়ি দেয়া অথবা আপনি আপনার বাচ্চার গ্লুটিয়াসে বাড়ি দেয়া, সবই আপনি তাকে ক্লটিং ফ্যাক্টরকে স্টিমুলেট করে দিচ্ছেন। তবে সত্যিকার অর্থে আমরা যে বেতের বাড়িগুলো খাইছি সেই বাড়িতে ক্লটিং ফ্যাক্টর হবে না, কারণ এটা এক্সটেন্সিভ হতে হবে। ঠিক আছে, এক্সটেন্সিভ হতে হবে। আর আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে যে এই আপনারা এটা শুনেছেন কিনা, দেখবেন বলবে যে জেলের দাগী আসামি রিমান্ডে 3 দিন পরে মারা গেছে। এরকম কিছু শুনছেন কিনা কখনো কখনো কোনো নিউজে? আপু হ্যাঁ হয় আপু। হয়, কেন হয়? এত এক্সটেন্সিভ ব্যাপারে মারে আপু, ওই মারার পরে তার এত বেশি ক্লটিং ফ্যাক্টর সিক্রেট হয়, একটা সময় ফিব্রিন আর হচ্ছে আপনার ইয়ে করতে পারে। ফিব্রিন কি করে, বসে থাকে, স্ট্যাবিলাইজ হয়ে থাকতে পারে, তখন সে রিয়াকশন শুরু করে। ফিব্রিন, ডিএফডিপি, ডি ডায়ামার সব বাড়তে থাকে। ডিআইসি তে পড়ছেন না, বিটিসিটি, পিটি বাড়ে, ফিব্রিন জি ডিগ্রেডেশন প্রোডাক্ট বাড়ে, তারপর ডি জি আপু। ডায়ামার বাড়ে, করেন না? ডিআইসির প্রোফাইলই তো জি এগুলা, আপু। তাই না? ডিআইসির একটা রোগী আইওডি আসলে কি দেয়, এই আপনার কোয়াগুলেশন প্রোফাইল দেয় না? হুম। বিটিসিটি, পিটি, এফডিপি, ডি ডায়ামার, এই 5টাই তো কোয়াগুলেশন প্রোফাইল। এই 5টা কেন দেই? এই 5টা বেড়ে যাওয়া মানে তো রোগী ডিআইসি ডেভেলপ করে গেছে, তার মানে রোগী খারাপ, তার মানে যে কোনো মতো আইসিইউ লাগবে। এই রোগী, এই দাগী আসামিগুলোর তখন কি করে, আপনার এত বেশি ফিব্রিন ডিগ্রেড হতে 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 সে আর নিতে পারে না, তখন সে অ্যাবনর্মাল কাজ করা শুরু করে। আপনারাই দেখবেন, যেদিন দেখবেন যে বাসায় প্রচুর কাজ করছেন, তখন তো আর জামাইয়ের সাথেও চিল্লাতে পারছেন না, শাশুড়ির সাথেও চিল্লাতে পারছেন না, তখন দেখবেন যে সবকিছু কি করবেন, ভাঙ্গাভাঙ্গি শুরু করবেন। কাপড় রাখতেছেন, সেটাও বিরক্ত নিয়ে থাকতেছেন, রান্নাঘরে একটা প্লেট বাটি রাখতেছেন, ধুমধাম ঠুস ঠাস করে রাখতেছেন, মানে আপনি দেখাচ্ছেন আপনার বিরক্তিটা। আর ব্লাডের ফিব্রিন তার বিরক্তি প্রকাশ করবে, সে ভাঙ্গা শুরু করে দিবে, ওই ভাঙ্গাটাই খারাপ। এবার আসেন, তাহলে 7 নাম্বার অ্যাক্টিভেট হয়ে গেছে। এদিক দিয়ে আবার 10 নাম্বারটা অ্যাক্টিভেট ছিল, এই 7 কি করবে, সরাসরি 10কে অ্যাক্টিভেট করবে। তাহলে দেখেন, টিস্যু ড্যামেজে হয়ে শুধু প্রথমে 7 আর টিস্যু ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়ে সে সরাসরি 10কে অ্যাক্টিভেট করে দিবে। আর এখানে 11 থেকে আপনার 12 থেকে 11 হবে, 11 থেকে 9 হবে, 9 থেকে আপনার হচ্ছে 10 হবে। ভালো করে দেখেন, 9 থেকে 10 হবে। তাহলে 10টা আপু কমন পাথওয়ে হলো কিনা, বলেন 10টা কমন পাথওয়ে হলো কিনা? জি এটা আপু। একটা রিকলস, এটা একটা রিকলস। এরপরে দেখেন আপু, 10টা যখন অ্যাক্টিভেট হয়ে যায়, আবারও ক্যালসিয়াম হেল্প করে। দেখেন ক্যালসিয়াম কত পরিমাণ ভালো একটা জিনিস, বারবারই হেল্প করছে। সাথে আসে 5, সাথে আসে 5, তাহলে এখানে আমি মনে রাখি সবসময় কি জানেন আপু, 45, যে 4 আর 5 কাজ করে। আর এখানে 4 আর 8 কাজ করে, সাথে প্লাটিলেট, আর এখানে প্লাটিলেটও থাকে, শুধু 45 কাজ করে, 4 আর 5 করে। দেখেন আপু কি করে, ওই যে প্রথম বিন, প্রথম বিন কত, 2 নাকি 1? 2, 2 নাম্বারকে সে 2 আপু। অ্যাক্টিভেট করে। এই প্রথম বিন থেকে থ্রোম্বিন হওয়ার জন্য এই এতগুলো জিনিস আপনাকে হেল্প করতেছে। 10 নাম্বার হেল্প করতেছে, 4 নাম্বার হেল্প করতেছে, 5 নাম্বার হেল্প করতেছে, প্লাটিলেট হেল্প করতেছে। এই 2 নাম্বারকে তার মানে থ্রোম্বিন বানানোর জন্য এই সব কিছু হেল্প করতেছে, করে দেখেন থ্রোম্বিন তৈরি করতেছে। এই থ্রোম্বিন কেন তৈরি করে, আপনি হয়তো বলবেন আচ্ছা আপু থ্রোম্বিনের কি কাজ? প্রথম বিন থেকে থ্রোম্বিন বানানোর জন্য ক্যালসিয়াম 4, 10 সবাই কাজ করতেছে, থ্রোম্বিনের কি কাজ? আসেন দেখি থ্রোম্বিনের কি কাজ। ওই থ্রোম্বিন কি করে, ওই যে আপনার 1 নাম্বার, এখন 2 এর পরে কি আছে আপু? 2 এর পরে আর একটাই তো বাকি আছে, কোনটা? 1। সে ফিব্রিনোজেনকে, ফিব্রিনোজেন একটা ইম্যাচিউর জিন, তাকে ফিব্রিন হয়ে স্ট্যাবল, দেখবেন যে বলবে ফিব্রিন আপনার হচ্ছে স্ট্যাবিলিটি, ক্রস লিঙ্কেজ, ফিব্রিন প্রোডাক্ট এরকম বলে। ওই ফিব্রিনোজেন থেকে ফিব্রিন হওয়ার জন্য আপনাকে থ্রোম্বিন হেল্প করবে। আবারও বলতেছি, থ্রোম্বিন হেল্প করবে। এই থ্রোম্বিনটা আরো দেখেন কতটা ভালো। এখানে আপু আপনি একটা ইয়ের নাম পড়েন নাই, 13 নাম্বার, এই যে ফিব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর, 13 নাম্বারটা কি কোথাও এখনো হয়েছে? 13 নাম্বারটা কি কোথাও এখনো অ্যাক্টিভেট হয়েছে বলেন? না। না 13 নাম্বারটার নামই হচ্ছে ফিব্রিন স্ট্যাবিলাইজিং ফ্যাক্টর।
ফিব্রিন যখন তৈরি হবে তখন 13 কাজ করবে। এই যে দেখেন ফিব্রিনটা তৈরি হয়ে গেছে, এই যে থ্রোম্বিনটা কি করবে, 13কে অ্যাক্টিভেট করতে হেল্প করবে। দেখেন একটা থ্রোম্বিন কত হেল্প করছে আপনাকে। প্রথম দিন থেকে থ্রোম্বিন হয়ে সে এদিক দিয়ে ফিব্রিনোজেন থেকে ফিব্রিন হতে হেল্প করে, এদিক দিয়ে সে 13কে স্টিমুলেট করে দেয়, করে দিয়ে বলে বাবা তুমি এবার ফিব্রিনটা যে তৈরি হয়ে গেছে তাকে স্টেবল করো, তাকে স্টেবল করো, কারণ এই ক্লটটা স্টেবল না হলে তো ভেঙে যাবে। তার মানে স্টেবল ফিব্রিন ক্লট। বলেন কে বুঝেন নাই এই জায়গাটুকু? কে বুঝেন নাই? বুঝছেন, সব বুঝছেন নাকি এটা আগে থেকেই জানতেন, আগে থেকেই সব পারতেন? না আপু, আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আপু, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। এখন এই বাসায় গিয়ে যেটা করবেন, এই আমি যা যা বলছি এগুলাই ডিসেন্ডিং ম্যানারে সুন্দর করে পড়বেন। একদম এই আমি যা যা কথা বলছি আমার কথাগুলো থেকেই পরীক্ষায় আসবে, বলে দিলাম যা। ঠিক আছে? যখন এই পাথওয়েটা ফেইলোর হবে, ফেইলোর, তখনই ডিআইসি ডেভেলপ করবে। আমার কথাগুলো আরো মনে পড়বে যখন ট্রেনিং এ ঢুকবেন, টিচাররা যখন কোরিলেশন জিজ্ঞেস করবে তখন এগুলা যখন বুঝে বুঝে অ্যান্সার করবেন তখন আমাকে দোয়া করবেন যে দীপা আপু তো আমাদেরকে এগুলা বলে দিছেন। ঠিক আছে, এবার আসেন সেটা হচ্ছে যে এগুলা সব পড়বেন। আচ্ছা, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের বাচ্চাকালে আমরা নর্মালি জানি আমাদের ফিটাল হিমোগ্লোবিন এফ, দেখেন ফিটাল হিমোগ্লোবিন এফ, এই যে এফ। এফ হিমোগ্লোবিন কত ধরনের বলেন তো? ফিটাল হিমোগ্লোবিন কি? এফ আর কি? রিয়া আপু উনি তো এফসিপিএস এর জন্য পড়ছে। এফ আর কি? রিমা আপু? বুঝছো? গাওয়ার আর A2 আর A2 আর আলফা 2 এটা হচ্ছে বাচ্চাদের, আমার হচ্ছে A2 বিটা 2। গুড। আলফা টুটার কথা আমি শুনতে চাচ্ছি। আচ্ছা গুড। দেখেন হিমোগ্লোবিনটা, এমব্রায়োনিক হিমোগ্লোবিনটা এমআরসিওজিতে আসে যে তারা কয় ধরনের, তারা হচ্ছে গাওয়ার 1, গাওয়ার 2, পোর্টল্যান্ড 1, পোর্টল্যান্ড 2, মনে থাকবে এটা আপনারা এমআরসিওজিতে এসে আরেকটু এখন আলাদাভাবে দেখলেন। এছাড়া ফিটাল হিমোগ্লোবিন, এই যে দেখেন ফিটাল হিমোগ্লোবিন এফ, প্রাইমারি ফর্ম অফ হিমোগ্লোবিন ফ্রম 10 থেকে 12 উইকস অফ ফিটাল ডেভেলপমেন্ট। এই যে আপনাদেরকে বলছি যে 12 উইকস এর একটা ঘটনা লিখতে, এবার বুঝছেন কেন বলছি? কতগুলো 12 উইকস এর কাহিনী, এই জন্য বলছি 12 উইকস দিয়ে অনেক কিছু লিখবেন একটা পেজে, দেখবেন অনেক পড়া একসাথে হয়ে যায়। At birth composes 50 to 90% of hemoglobin. 6 months of age, adult hemoglobin is primary form. তার মানে কি ফিটাল হিমোগ্লোবিন কয় মাস পর্যন্ত থাকবে? কয় মাস পর্যন্ত? 6 মাস। 6 মাস পর্যন্ত। গুড। এরপরে দেখেন এই এটা এগুলো হচ্ছে মুখস্থ করবেন। আগের স্লাইডটা একটু দেখাবেন আপু, স্ক্রিনশট নেন। এটা এটা কি না? জি আপু, নিয়েছি আপু, থ্যাংক ইউ। ওকে গুড। এবার চলে আসেন, এগুলো সব একবার পড়বেন, যেখানেই বুঝবেন না আমাকে কোশ্চেন গুলো জিজ্ঞেস করবেন যে আপু এটা আমি বুঝি নাই, ওটা আমি বুঝি নাই। কার্ডিওভাস্কুলার সিস্টেমের থেকে আপনার হচ্ছে দাঁড়ান আমি আপনাদেরকে সিভিএস কি না, সিভিএস টা আমি নেক্সট দিন থেকে পড়াবো, নেক্সট দিন থেকে পড়াবো কার্ডিওভাস্কুলার থেকে। তাহলে নেক্সট দিন যদি কার্ডিওভাস্কুলার শেষ করি, আমরা এটা মাথায় রাখবেন, আমি আপনাদের ইমিউনোলজি, বায়োকেমিস্ট্রি আমি এবার ট্রাই করছি এটা আমার একজন মেন্টরকে দেওয়ার জন্য, কারণ আপু এত লোড নিতে পারছি না। যদি আমি ম্যানেজ করতে পারি আমি নিব, কিন্তু আপনার আমি ফিজিওলজিটা আপনি একটু পড়াই দিন আপু, বেটার হয়। মানে অন্য কিছু অন্য কাউকে দেন, ফিজিওলজিটা পড়াই দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে কিন্তু অ্যাসিডোসিস অ্যালকালোসিস আমি আপনাদেরকে পড়াবো, কারণ আমি বুঝিয়ে বুঝিয়ে না পড়ালে এটা আমার নিজেরই অশান্তি লাগবে, মনে হবে যেন আপনারা বুঝেন নাই যে অ্যাসিডোসিস কি, অ্যালকালোসিস কি, মেটাবলিক, রেসপিরেটরি, এগুলো তো আপু আপনাদের আসবে। ঠিক আছে, সো এগুলো আমি পড়াই দিব। তাহলে আপু আজকে আমরা এখানে আমরা নেক্সট দিন কোথা থেকে পড়বো? কার্ডিওভাস্কুলার থেকে পড়বো। একসাথে হবে না আপু? এর পরে রুটিনটা কি আপডেট করা হবে আপু ওভাবে? আমি টানা এখন ফিজিওলজি শেষ করব। জি আপু, আর আপু আপনি কাইন্ডলি ফিজিওলজি বাকি দুইটা ক্লাস নিয়েন আপু, রিমো আপুর সাথে আমিও এক আপু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি নিব, আমি থ্যাংক ইউ নিব, আপু। আমি নিব। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে আপু, এই যে আমি তো আপনাদেরকে কষ্ট দেই, এই যে দেখা যায় 3টার ক্লাস 4টায় হয়ে যায়, মানে সরি 4টার আপু ক্লাস আপনি 5টায় অনেক হয়ে যায়। লম্বা করে ক্লাস নেন আপু, আস্তে আস্তে বুঝায় পড়ান আপু। মাশাআল্লাহ, রিমো আপু অনেক হেল্পফুল, আপু তো অনেক পারে আপু। তো আপু আমরা আপু আমাদেরকে আমি একবার মোটেও আচ্ছা পারি না, আপু এনকারেজ করে, আপু আমাকে ছোট ছোট কোশ্চেন করে, এই জন্য আমি পারি। না আমিও পারি শোনেন না। আপু, আমার কথা হচ্ছে কি, আপনারা আপনাদের লেভেল থেকে যতটুকু পারেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবসময় নিজের নিজের উপরে নিজে প্লিজড থাকবেন, ব্লেসড থাকবেন, আর চেষ্টা করে যাবেন। আমি তো সবসময় আপনাদের জন্য পজিটিভ। আজকে মানে আপনাদের কিন্তু একটা মিটিং আছে 10টায়, জাস্ট 5-7 মিনিটের জন্য ঢুকেন। আজকে না মিটিংটা, নাকি কালকে? কালকে মনে আজকেই হয়। তো লেখা আছে। আচ্ছা আজকেই আজকে, লেখা আপু। আচ্ছা আজকে হইলে আজকে সবাই ঢুকেন, হ্যাঁ, কারণ আমার মিটিং গুলো আবার সাবমিট করতে হয়, তো আমার মান্থলি একটা মিটিং হয়, হ্যাঁ, সবাই ঢুকেন। ঠিক আছে? আচ্ছা জাস্ট আমরা 5-10 মিনিট দিব, রাতে বেশি টাইম ইয়ে করবো না, জাস্ট একটু সবাই মিলে কথা বলা। তাহলে সবাই মিলে ভালো করে আপনারা পড়াশোনা করেন, আর ইনশাল্লাহ আমি ফিজিওলজিটা সুন্দর করে শেষ করে দিব। আমি আশা করি আপনাদের একটা মোটামুটি ফ্রুটফুল ক্লাস হবে, ফিজিওলজি গুছিয়ে ফেলতে পারবেন। ওকে? কানেকশন চলে গেছিল আমার এখানে, ইম্পর্টেন্ট কোনো কিছু বাদ গেছে কিনা আমি বুঝতে পারতেছি না আসলে। না আপনি পরে রেকর্ডেড ক্লাস দেখবেন আপু, কোনো সমস্যা নাই, বুঝেছেন? রেকর্ডেড ক্লাস দেখলেই তো সব পেয়ে যাবেন, বাদ গেছে কিনা। ওকে আপুরা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। রিমো আপু আমাদের এই যে